আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে আমন্ত্রণ। আজকের ক্লাসে আমরা সাজেশন ভিত্তিক আরেকটা লেকচার নিয়ে আসছি, সেটা হচ্ছে সাজেশন ভিত্তিক বিগত ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ। ঠিক আছে। তো এর আগে এরকম একটা আমরা ক্লাস করছিলাম যেখানে ছিল হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু। আর আজকের এই লেকচারটা আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের সংবিধান এবং হচ্ছে সম্পদ। এই টপিকগুলো জেনারেলি চেঞ্জ হয় না, এটা ফিক্স থাকে। ঠিক আছে। এবং প্রতিটা জায়গায় প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের সংবিধান থেকে অথবা আমাদের ডিরেক্ট জাতীয় বিষয়াবলীর যে পার্টটা আছে সেই জায়গা থেকে কোশ্চেন আসে। এবং সম্পদের যে পার্টটা, এই পার্টটাও আমাদের জন্য হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখান থেকে হচ্ছে গিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে। সো আমাদের টার্গেটটা থাকবে এইখানে প্রিভিয়াস ইয়ার্স এ যে সকল প্রশ্নগুলা এসেছিল সেই প্রশ্নগুলার আলোকে আমরা হচ্ছে গিয়ে আজকে ক্লাসটা আলোচনা করব। সো তোমাদের সাথে যদিও আমার পরিচয় আছে, তারপরেও আরেকবার হচ্ছে গিয়ে পরিচয় করে দিচ্ছি যাদের সাথে একেবারেই নতুন। আমার নাম হচ্ছে রুশো, আর ফুল নেম হচ্ছে গিয়ে জালাল মোহাম্মদ আশফাক। স্কুল কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এবং গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। এই ওকে। আর আমার আরেকটা পরিচয় আছে যেটার জন্য বেসিক্যালি তোমাদের সাথে ক্লাস নিতে আসা, সেটা হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 41তম বিসিএস এর অ্যাডমিন ক্যাডারে রিকমেন্ডেড। ওকে, চলো আর আমরা হচ্ছে গিয়ে দেরি না করি ক্লাসে চলে যাই। ওকে। সো বেসিক্যালি সংবিধানের পার্টে দেখো, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে গিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা। ঠিক আছে ভাইয়া, এটা একটা, হ্যাঁ, তোমার ক্যান্ডিডেট না, তোমার এটা একটা নর্মাল একজন বাংলাদেশের নাগরিক হিসেবেও এই বিষয়টা 100% তোমার জানা উচিত। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি এটা আমাদের আসলে জানা ফরজ টাইপের। হ্যাঁ, কেন এই কথাটা বললাম, কারণ মূলনীতি সংবিধানের, হ্যাঁ, এটা একটা 6-7 এর বইয়ের বাচ্চা বইয়ের সমাজ বই থেকে এই জিনিসটা আসছে। ঠিক আছে। সো অবশ্যই এটা তোমরা সবাই জানো যে আমাদের সংবিধানের মূলনীতি, এই মূলনীতিগুলা হচ্ছে গিয়ে একেবারে চারটা। ঠিক আছে। এরপরে যেই পার্টটা সেটা হচ্ছে সংবিধান থেকে যখন আমরা কথা বলতেছি, অ্যাকচুয়ালি সংবিধানের কোন জিনিসগুলো আমাদের জানা থাকা উচিত, এটার একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকা উচিত। ঠিক আছে। যেমন আমাদের সংবিধান কিভাবে ফর্ম হয়েছে, দ্যাট মিনস সংবিধানের ইতিহাসটা। ঠিক আছে। এটা কিন্তু আমরা ক্লাসে আলোচনা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই দিন স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, হ্যাঁ, ওইটা যখন মুজিবনগর সরকারের ঘোষণাপত্র হিসাবে আসছে, ওখান থেকেই বলতে গেলে আমাদের সংবিধানের যাত্রাটা শুরু। ঠিক আছে। তারপর এটাও আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি যখন 1972 সালে দেশে ফিরে আসছেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবস যেটা আমরা পালন করি, হ্যাঁ, তারপর থেকে 11 তারিখ, হ্যাঁ, অস্থায়ী সংবিধান আদেশ তিনি হচ্ছে গিয়ে জারি করেন। ঠিক আছে। ওটা কিন্তু অন্তর্বর্তীকালের সংবিধান। হ্যাঁ, তাহলে ওই যে ঘোষণাপত্রর সময়টা, তারপর এই 11 জানুয়ারি এই সময়টা, এন্ড দেন তারপর হচ্ছে গিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন হয়েছে। হ্যাঁ, সংবিধান প্রণয়ন কমিটির মেম্বার কয়জন ছিল, হ্যাঁ, এদের মধ্যে স্পেসিফিক কোনো মেম্বার আছেন কিনা, প্রধান কে ছিলেন, নারী মেম্বার কে ছিলেন, কবে সংবিধান কমিটি এটা গণপরিষদে হচ্ছে গিয়ে উত্থাপন করছেন। ঠিক আছে। তারপর কবে এটা গণপরিষদে গৃহীত হয়েছে। ঠিক আছে। এবং এটা কবে থেকে কার্যকর হয়েছে, এগুলা হচ্ছে আমাদের সংবিধানের, হ্যাঁ, হিস্ট্রি, কিভাবে সংবিধানটা হচ্ছে গিয়ে আসছে, এখান থেকে লিটারালি কোশ্চেনটা আসে। তারপর হচ্ছে এই সংবিধানটা যে দিল, সংবিধানে আছেটা কি। ঠিক আছে। সো কি আছে এটার যদি আমরা একেবারেই শর্টলি যদি আলোচনা করি, 11টা হচ্ছে গিয়ে ভাগ আছে। হ্যাঁ, 11টা ভাগে মোট 153টা অনুচ্ছেদ আছে। ঠিক আছে। এবং এই সংবিধানের মূলনীতিগুলা এই চারটা, হ্যাঁ, এই চারটা মূলনীতির উপর বেস করে হচ্ছে গিয়ে আসছে। সো এই সংবিধানের মূলনীতিগুলো আমাদের জানা উচিত, এটা কত নম্বর আর্টিকেলে আছে, হ্যাঁ, তারপর কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল গুলা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে ক্লিস্টার ক্লিয়ার ধারণা থাকা উচিত, যেটা কিনা আমরা ক্লাসে হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো কোশ্চেন সলভ করতে যেয়ে দেখবো আমরা এই প্যাটার্নের কোশ্চেনই হচ্ছে গিয়ে ঘুরে ফিরে বেশি পাইতেছি। ওকে, চলো তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই। এই তো, স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা, হ্যাঁ, এটা কোন তারিখে দেওয়া হয়েছে। এই যে দেখো, স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা, একটু আগেই তোমাদেরকে ভাইয়া আমি বলছি যে
ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26শে মার্চ, ঠিক আছে, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ওই যে ঘোষণাটা থেকে আসছে, এটাই কিন্তু আমাদের সাংবিধানিক ঘোষণা। সো এটা অবশ্যই দ্য রাইট অ্যান্সার ইজ 26শে মার্চ 1971, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের জানা থাকা উচিত, এবং দেখো সবগুলা ডেটই কনফিউজিং, কি কি আছে না আছে, কি কি আছে না আছে, ঠিক আছে। সো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি হতে কমপক্ষে কত বছর হতে হবে? কারণ কথা হচ্ছে ভাইয়া এইটা কেন সংবিধানের কোশ্চেন? হ্যাঁ, সো সংবিধানের স্পেসিফিক ভাবে বেশ কয়েকটা বিভাগ আছে, হ্যাঁ, সেটা হচ্ছে নির্বাহী বিভাগ, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের বিচার বিভাগ, সেটা হচ্ছে আইনসভা। সো এইখানে প্রত্যেকের দায়িত্ব স্পেসিফিক ভাবে নির্ধারিত, হ্যাঁ, যেমন হচ্ছে এই রাষ্ট্রপতি, হ্যাঁ, রাষ্ট্রপতি মেয়াদ কতদিন হইতে পারে, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কি, রাষ্ট্রপতি, হ্যাঁ, হওয়ার অযোগ্যতা কি, ঠিক আছে, তারপর হচ্ছে ভোটার কত বছরে হইতে পারে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর বয়স কত হইতে পারে ন্যূনতম, হ্যাঁ, রাষ্ট্রপতি সর্বোচ্চ কতদিন ক্ষমতায় থাকতে পারেন, রাষ্ট্রপতি, হ্যাঁ, কাকে কিভাবে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যেতে পারে, ঠিক আছে, এই সবগুলা জিনিস হচ্ছে গিয়ে একেবারে ডিরেক্টলি সংবিধানে আছে। সো এটা এর জন্য বেসিক্যালি হচ্ছে গিয়ে সংবিধানের টপিক। সো এটা মোটামুটি তোমরা সবাই জানো। রাষ্ট্রপতি হইতে বর্তমান না যে বয়সটা লাগে সেটা হচ্ছে গিয়ে 35 বছর বয়স। সো তোমাদের মাথায় এখন ঘুরতেছে যেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতিকে, হ্যাঁ, তোমরা ভালো করেই জানো, মোহাম্মদ শাহাবুদ্দিন, ঠিক আছে। এবং রাষ্ট্রপতির আমরা এই টাইটেলটা যখন ইউজ করব, তখন তার আগে আমরা মহামান্য রাষ্ট্রপতি এইভাবে ওনাকে হচ্ছে গিয়ে সম্মানিত হচ্ছে গিয়ে করা হয়, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ঠিক আছে। ওকে, সো চলো তারপর হচ্ছে গিয়ে আগাই। আর মনে রাখবা এবার তোমাদের যেই পরীক্ষাটা তোমরা দিতে যাচ্ছ, সাজেশন ভিত্তিক যে ক্লাসটা আমরা তো বললাম, হ্যাঁ, সো যেই পরীক্ষাটা দিতে যাচ্ছ এটা কিন্তু খুব ইলেকশন পরবর্তী একটা পরীক্ষা। সো ইলেকশন নিয়ে বেশ কয়েকটা কোশ্চেন তোমাদের আসতেই পারে, ঠিক আছে, লাইক এটা কততম ইলেকশন হয়েছে ভালো করেই জানো, দ্বাদশ, হ্যাঁ, কারণ সংবাদ দেখতে দেখতে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে যেহেতু ইলেকশন রিলেটেড কোশ্চেন, হ্যাঁ, তাহলে আমাদের মানে সংসদীয়, হ্যাঁ, নির্বাচনে সংসদীয় আসন কয়টা, তারপর হচ্ছে গিয়ে মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন আছে কিনা, এবং থাকলেও কয়টা, ভালো করেই জানো 50টা। এই পার্টগুলা কিন্তু ইনডিরেক্টলি সংবিধানেরই কোশ্চেন, কারণ সংবিধানে নির্বাচন নিয়ে একটা স্পেসিফিক চ্যাপ্টারই আছে, ঠিক আছে। সো এর জন্য এই জিনিসগুলা হচ্ছে গিয়ে জানা ম্যান্ডেটরি। ওকে, চলো ভাই তাহলে হচ্ছে গিয়ে আমরা আগাই। সেটা হচ্ছে এটা, তোমরা ভালো করেই জানো বাংলাদেশের সংবিধান, হ্যাঁ, বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত 17বার সংশোধন করা হয়েছে। সো 17বার সংশোধন করা হয়েছে। সো এখন তুমি তার বিসিএস দিচ্ছ না, এখন হয়তোবা দিলে পরে দিবা। বিসিএস দিলে আসলে 17টা সংবিধান সংশোধনী, হ্যাঁ, কি ছিল এটা ডিটেলস জানা থাকা লাগে। বাট তোমাদের এই লেভেলে, হ্যাঁ, এই সংশোধনী গুলা, ইম্পর্টেন্ট যে সংশোধনী গুলা আছে সেগুলো তুমি জানো নাকি, এটাই এনাফ। যেমন এর মধ্যে একটা ইম্পর্টেন্ট সংশোধনী সেটা হচ্ছে গিয়ে এই সংশোধনীটা, হ্যাঁ, যেমন বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনীতে সংসদীয় ব্যবস্থা পুনর্বহাল, ঠিক আছে। দেখো, সংসদীয় সরকার ব্যবস্থা, ঠিক আছে, এটা নিয়ে মনে হয় তোমাদের আইডিয়া আছে। এটা জিনিসটা কি, সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাকচুয়ালি সংসদীয় সরকার ব্যবস্থাটাই ছিল 4 নাম্বার সংশোধনীতে, এটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় নিয়ে আসা হয়, ঠিক আছে। এর পরবর্তীতে 1900 তোমার হচ্ছে গিয়ে 91 সাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসিতই সরকার ব্যবস্থা হচ্ছে গিয়ে ছিল। তারপর যেই জিনিসটা হয়েছে সেটা তোমরা জানো, হ্যাঁ, যে ওই কি জানি আহ এরশাদ, হ্যাঁ, তৎকালীন জেনারেল এরশাদ, হ্যাঁ, 90-এর দশকে উনাকে হটায়া, ঠিক আছে, এই যে সংসদীয় শাসন ব্যবস্থা হচ্ছে গিয়ে চালু হয়, এবং তখন সংবিধান সংশোধনী করার প্রয়োজন পড়ছিল, এবং এটা হচ্ছে গিয়ে করা হয় হচ্ছে দ্বাদশ সংশোধনীতে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, কোশ্চেন অ্যানালাইসিস এর মানেটা কি? কোশ্চেন অ্যানালাইসিস এর মানে হচ্ছে, বাই দ্য ওয়ে, এটা দেখো কত জায়গায় আসছে, এটা ছাড়া অনেক জায়গায় আসছে, টিইউ বিসিএস এ 2বার আসছে, ঠিক আছে। আচ্ছা, এইটা ছাড়াও আরেকটা জিনিসের কথাটার মানেটা কি ভাইয়া, এই যে অপশন গুলো আছে, হ্যাঁ,
এই অপশন গুলো হচ্ছে গিয়ে তোমার এক একটা কোশ্চেন। তোমাকে বলতেই পারে একাদশ সংশোধনীতে কি ছিল, ত্রয়োদশ সংশোধনীতে কি ছিল, ঠিক আছে, চতুর্দশ সংশোধনীতে কি ছিল। সো লিস্ট 17টা সংশোধনীর ইম্পর্টেন্ট গুলা জানা থাকলে তোমার যেগুলা কিছুটা কম গুরুত্বপূর্ণ সেগুলোও তুমি অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারবা, ঠিক আছে, যদি পরীক্ষায় আসে। তো মোটামুটি পরীক্ষা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলাই হচ্ছে গিয়ে আসে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু ফ্রেম আউট করে কয়েকটা জিনিস অলরেডি পেয়ে যাইতেছি, সংবিধানের কোন পার্ট গুলা পড়া লাগবে। ওকে, চলো ভাই তাহলে আগাই। ওকে, সেটা হচ্ছে এর পরের কোশ্চেন, বাংলাদেশের সংবিধান, ঠিক আছে, কত তারিখে কার্যকর করা হয়? ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কত তারিখে কার্যকর করা হয়। ওই যে সংবিধান প্রণয়ন কমিটি, হ্যাঁ, তারা হচ্ছে, জানোই তোমরা, হ্যাঁ, গণপরিষদে সংবিধানটা গৃহীত হয়, হ্যাঁ, এটা হচ্ছে 4 নভেম্বর, এটা হচ্ছে গৃহীত হয়েছে। এবং তোমরা জানোই 4 নভেম্বর হচ্ছে আমরা হচ্ছে সংবিধান দিবস পালন করি। বাট এই সংবিধানটা সাইন করে 14-15 ডিসেম্বর, ঠিক আছে। যারা হচ্ছে তৎকালীন গণপরিষদ মেম্বার ছিলেন তারা হচ্ছে এটা সিগনেচার করেন বা স্বাক্ষর করেন। এবং এই সংবিধানটা আমরা কার্যকর করি হচ্ছে 1972 সালে 16 ডিসেম্বর থেকে। দেখো এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা যুগান্তকারী হচ্ছে গিয়ে একটা বিষয়। একটা দেশ, যেই দেশটা মাত্র স্বাধীন হয়েছে, এবং এই দেশ 1 বছরের মধ্যে তাদের যে সংবিধান আছে এটা তারা ক্রিয়েট করতে পারছে। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা মানে যুগান্তকারী আবিষ্কার। কেন এই কথাটা বললাম, এটা তোমরা রিলেট করতে পারবা। দেখো 1947 সালে যখন দেশ বিভাগ হয়, পাকিস্তান এবং ভারত ক্রিয়েট হয়, পাকিস্তানের সংবিধান এটা প্রণয়ন করতে করতে 1956 সাল পর্যন্ত গেছে, ঠিক আছে। এবং এই সংবিধান প্রণয়ন নিয়ে, হ্যাঁ, ওই সংসদে মারামারি, হাতাহাতি, সরকার চেঞ্জ, হ্যাঁ, এবং তোমরা এখনো জানো পাকিস্তানের এই পর্যন্ত কোনো একটা গভর্নমেন্ট তারা হচ্ছে ফুল, হ্যাঁ, মানে 5 বছর যে কন্টিনিউ করবে এটা করতে পারে নাই, ঠিক আছে। আর ওইখানে আমাদের দেশ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, হ্যাঁ, তারা কিনা জাস্ট 1 বছরের মধ্যে সংবিধান প্রণয়ন করছে, হ্যাঁ, এবং এটা কার্যকর শুরু করছে। এটা একটা ম্যাসিভ, হ্যাঁ, ম্যাসিভ হচ্ছে গিয়ে এটা আমাদের একটা কি বলবো, ম্যাসিভ হচ্ছে গিয়ে ওই সময় যুগান্তকারী একটা ঘটনা। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে একটু আইডিয়া থাকে, সেটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা দেশ, ঠিক আছে, ওই দেশে অন্য একটা দেশের সৈন্য, হ্যাঁ, বা হচ্ছে সোলজার বা সামরিক বাহিনী আছে, তাদেরকে হটানো এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়, খুবই ডিফিকাল্ট একটা বিষয়। জেনারেলি কোনো একটা দেশের কর্তৃত্ব কেউ যদি নিয়ে নেয় বা কোনোভাবে নিয়ে আসতে পারে, সে ওখান থেকে ছেড়ে যেতে চায় না। বাট আমাদের যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 1971 সালে আমাদের যুদ্ধে, হ্যাঁ, যৌথ বাহিনী, হ্যাঁ, হিসাবে আমরা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আর্মিকে পাইছি। তারা আমাদের শেষের পার্টটায় যুদ্ধে হচ্ছে গিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিল। এবং যুদ্ধ শেষ হওয়ার পর তারা একটা দীর্ঘ সময় হচ্ছে গিয়ে বাংলাদেশে হচ্ছে গিয়ে অবস্থান করার কথা ছিল, এরকমটাই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনি স্বদেশ প্রত্যাবর্তন আহ করছেন 10 জানুয়ারি, তোমরা তার আগে যে ঘটনাটা একটু বলি। 8 জানুয়ারি হচ্ছে গিয়ে উনি হচ্ছে পাকিস্তানের, হ্যাঁ, করাচির কারাগার থেকে উনি হচ্ছে গিয়ে মুক্তি পায়। তারপরে হচ্ছে উনি ফার্স্টে হচ্ছে গিয়ে যায় লন্ডন, হ্যাঁ, এবং তখন লন্ডনের প্রাইম মিনিস্টার হিতের সাথে সাক্ষাৎ করছেন। এবং তারপর উনি হচ্ছে ভারতে আসেন, ভারতে এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে উনি হচ্ছে সাক্ষাৎ করছেন। এবং তখনই কিন্তু উনি এই বিষয়টাও এইভাবে ক্লিয়ার করছে যে কবে অ্যাকচুয়ালি এই সৈন্যগুলা যাবে, হ্যাঁ। তখন ওনার সাথে বলছে, হ্যাঁ, মানে ওনার এই যে লিডারশিপের এতটাই হ্যাঁ, যা বলছে আপনার জন্মদিনের আগেই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে নিয়ে নিব। তো তোমরা জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কত তারিখে? 17 মার্চ, ঠিক আছে। এবং এই 12 তারিখ 13 তারিখের মধ্যেই হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আর্মিকে হচ্ছে গিয়ে একেবারে হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে তারা হচ্ছে সরাই ফেলছে। সো এইটা কিন্তু আমাদের জন্য একটা ম্যাসিভ অ্যাচিভমেন্ট ওই সময়টায়। এবং এটাও হচ্ছে গিয়ে আমরা জানি যে যুদ্ধ পরবর্তী একটা দেশ, হ্যাঁ, বাংলাদেশ 1972 সাল থেকেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলার রেকগনাইজেশন পাওয়া শুরু করে। 72 সাল কেন বললাম, বাই দ্য ওয়ে, এই জিনিসটা তুমি ইন্টারন্যাশনালের সাথে কানেক্ট করে পড়বা। কি, 72 সালে হচ্ছে কমনওয়েলথের সদস্যপদ পায়, হ্যাঁ। তো তোমরা হয়তো বা জিকে তে ইন্টারন্যাশনাল পার্টে কমনওয়েলথটা পড়ছো, না জানলেও একটু বলে দিচ্ছি। কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ
উপনিবেশ যাদের ছিল, মানে ব্রিটিশরা যাদেরকে একটা দীর্ঘ সময় ধরে শাসন করছে, হ্যাঁ, এবং তারপর তাদের থেকে সরে গেছে, ওই দেশগুলাকে নিয়ে যে সংগঠনটা, সেই সংগঠনটাই হচ্ছে গিয়ে কমনওয়েলথ। ঠিক আছে, যেমন হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ, কানাডা। ইভেন তোমরা এটাও হয়তোবা জেনে থাকো, কানাডা এখনো তাদের রানী মনে করে, হ্যাঁ, এখন তার রানী নাই, এখন তো প্রিন্স চলে আসছে। ঠিক আছে, সো ওদেরকে মনে করা হচ্ছে ইউকের। সো এই যে এটা হচ্ছে কমনওয়েলথ। তারপরে দেখো 1973 সালে আমরা নেম, হ্যাঁ, নন অ্যালাইন মুভমেন্ট, এগুলো ইন্টারন্যাশনালের সাথে পড়ছো। ওইখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে যাই, এবং ওইখানে কিন্তু তোমরা জানো ফিডেল ক্যাস্ট্রোর সেই বিখ্যাত উক্তি, আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি, হ্যাঁ, ব্যক্তিত্ব ও হচ্ছে গিয়ে সাহসিকতায় তিনি হিমালয়ের মতো। সো এটা কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট। তারপরে এটাও জানো 1974 সালে বাংলাদেশ ইউএন, হ্যাঁ, ইউনাইটেড নেশনস এর সদস্যপদ পায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওইখানে হচ্ছে বাংলায় ভাষণ দিছে। 1974 সালে ওআইসি সদস্যপদ পায়। ঠিক আছে, সো এইটা কিন্তু আমাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ এত অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারতেছে। ঠিক আছে, এবং একটু যদি চিন্তা করে দেখো ইন্টারন্যাশনাল পলিটিক্স এর হিসাবে, সো তখন কিন্তু এই যুদ্ধে কিন্তু কয়েকটা স্পেসিফিক সুপার পাওয়ার আমাদের এগেনস্টে ছিল। কারা এগেনস্টে ছিল? এবং এটাও তোমরা জানো, ওই টাইমটা হচ্ছে কোল্ড ওয়ার সময়ের ঘটনা, যখন ইউএসএসআর এবং, হ্যাঁ, ইউএসএ, তারা দুজন কিন্তু একটা কনফ্লিক্টেড অবস্থায় ছিল, একজন আরেকজনের সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের। সো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে গিয়ে, সো ওই টাইমে কিন্তু আমরা ইউএস এর হেল্প পাই নাই, এবং তারা ডিরেক্টলি আমাদের এগেনস্টে হচ্ছে গিয়ে তারা হচ্ছে যুদ্ধ বন্ধের জন্য হচ্ছে প্রস্তাব করছিল, এবং ইউএসএসআর আমাদের পক্ষে ভেটো দিছিল। হ্যাঁ, আমাদের পক্ষে মানে কি, যুদ্ধটা বন্ধ করা যাবে না, যুদ্ধ চলুক। ঠিক আছে, এটা আমাদের পক্ষে তারা এই ভেটোটা দিছিল, এবং এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছিল। সো ওই সুপার পাওয়ার, তারপর হচ্ছে চীনের সাথে ডিরেক্টলি খুব খুব ভালো সম্পর্ক হচ্ছে গিয়ে পাকিস্তানের। চীন ওখান থেকে হচ্ছে গিয়ে পাকিস্তানকে সাপোর্ট দিছে, যেটাও হচ্ছে একটা সুপার পাওয়ার আমাদের এগেনস্টে ছিল। তারপরেও, হ্যাঁ, এই যে স্বাধীনতাটা অর্জন এবং এটার খুব অল্প সময়ের মধ্যে এতগুলা সুন্দর সুন্দর ইন্টারন্যাশনাল অ্যাক্টরের আমরা রেকগনাইজেশন পাইছি, এটা কিন্তু আমাদের বিশাল বড় অ্যাচিভমেন্ট। ঠিক আছে, সো এখানে কিন্তু আমরা ইন্টারন্যাশনালটাও একটু 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 বলে দিলাম। এই জায়গাগুলো থেকে ইন্টারন্যাশনাল কোশ্চেন গুলো আসে, যেহেতু এই নেম, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ওআইসি, তারপরে ইউএন এর কথা বললাম, এগুলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এইটার রিসেন্ট কোন সম্মেলন আছে নাকি, রিসেন্ট কোনো কি আছে নাকি, সম্মেলন আছে নাকি, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আরো কিছু কোশ্চেন আসে, বর্তমান তাদের হচ্ছে সদস্য সংখ্যা কত, হ্যাঁ, লাইক ইউএন, তারপর ইইউ, ঠিক আছে, ওআইসি, তারপর হচ্ছে সার্ক, হ্যাঁ, তারপর আসিয়ান। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট। এখন এগুলা কিন্তু বেশ কয়েকটা জিনিস ডিরেক্টলি বাংলাদেশের সাথে কানেক্টেড, কারণ বাংলাদেশ ওআইসি এর মেম্বার, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। বাংলাদেশ ইউএন এর মেম্বার, বাংলাদেশ হচ্ছে আসিয়ানের মেম্বার হইতে চাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে বাংলাদেশ ব্রিক্স এর সদস্যপদ নেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশ জানোই তোমার হচ্ছে নিউ ডেভেলপ ব্যাংকের সদস্যপদ নিছে। সো এই টপিক গুলা কিন্তু ইন্টারন্যাশনাল টপিক, বাট বাংলাদেশের সাথে কানেক্টেড, তাই এটার ইম্পর্টেন্স আরো অনেক বেড়ে গেছে। ঠিক আছে, ওকে, সো চলো তারপর হচ্ছে গিয়ে আমরা আগাই। ওকে, সংবিধান তো কার্যকরের কথা বলছি। আচ্ছা, তারপরে চলো, এটা হচ্ছে এরপর একটা। আচ্ছা, এখানে যে কয়েকটা জিনিস একটু আমরা একটু কারেকশন করে দিব, হ্যাঁ, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতা দেখানো হয়েছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডিংটা ধারা হওয়া উচিত না। ঠিক আছে, এই ওয়ার্ডিংটা হওয়া উচিত হচ্ছে অনুচ্ছেদ, কারণ আমাদের সংবিধানে অনুচ্ছেদ আছে। হ্যাঁ, এবং অনুচ্ছেদ তোমরা জানোই 153টা আছে। ঠিক আছে, যেমন এই যেটা, তো ডায়লগটা বাংলা সিনেমা তোমরা মেলা বার হচ্ছে গিয়ে দেখছো, আইনের চোখে সব নাগরিক সমান। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে আর্টিকেল 27। ঠিক আছে, অনুচ্ছেদ, হ্যাঁ, 27 এর হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ইয়া, তো এটা জানা উচিত সবার। ওকে, সো এটাকে আমরা বেসিক্যালি আর্টিকেল বলবো, 153টা অনুচ্ছেদ আছে। ওকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা কার কাছে ন্যস্ত? হ্যাঁ, এই যে আমরা যে এত ইলেকশন করলাম, ইলেকশন করে কি করলাম, মেম্বার অফ পার্লামেন্টস করলাম। এই মেম্বার অফ পার্লামেন্টস বা এমপিরা তারা কই যাবে?
জাতীয় সংসদে, জাতীয় সংসদে যে তাদের কি কাজ, তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। ঠিক আছে, দ্যাট মিনস জাতীয় সংসদ যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আইন প্রণয়ন করার হচ্ছে গিয়ে জায়গা। তাহলে মনে রাখবা অবশ্যই আইন প্রণয়নের ক্ষমতাটা এটা ওয়ান অ্যান্ড অনলি জাতীয় সংসদের কাছে আছে। ঠিক আছে, জাতীয় সংসদের মধ্যেই হচ্ছে প্রধানমন্ত্রী আছে, যিনি হচ্ছে সংসদ নেতা, আর স্পিকার হচ্ছে গিয়ে সভাপতি, ঠিক আছে, সংসদের। আর প্রধান বিচারপতি তো এখানে নেই। ঠিক আছে, ওকে। সো চলো তারপর হচ্ছে গিয়ে আগাই। এই তো দেখো, একটু আগে আমরা এরকম একটা কোশ্চেন করছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধান কমিটির একজন মহিলা সদস্য। ঠিক আছে, একমাত্র মহিলা সদস্য দেখে এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি, এবং এটা রেগুলার বেসিসে হচ্ছে গিয়ে পরীক্ষায় আসতে দেখা যায়। হ্যাঁ, এটা তো দিলাম এই কয়েকটা, এটা যদি হিসাব করো আরো অনেক অনেক অনেকবার জব পরীক্ষায়। ঠিক আছে, সো বেগম রাজিয়া বানু। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা তুমি আমি শিওর কোথাও না কোথাও তুমি পাইছো অলরেডি। হ্যাঁ, আর এটা তোমার মোটামুটি আই গেস জানাই আছে। ওকে, চলো আগাই। নিচের কোন দিনটি বাংলাদেশ সংবিধান দিবস? একটু আগেই বলছি, সংবিধান যখন আমরা প্রণয়ন করি একটা দিন আছে, এই দিনটা হচ্ছে গিয়ে এই সংবিধানটা হচ্ছে গিয়ে গৃহীত হয়। ঠিক আছে, সো ওই গৃহীত হওয়ার ডেটটা হচ্ছে গিয়ে 4 নভেম্বর। ওকে, আচ্ছা, তোমাদেরকে এবার একটা এইচডব্লিউ দেখি। ঠিক আছে, এইচডব্লিউটা কখন পাবা, কেমনে পাবা? সো এটা আমাদের যে গ্রুপটাতে আছে, ওই গ্রুপটাতে হচ্ছে গিয়ে যখন এই ভিডিওটা দেখবা, এটা তো তোমাদের এখানেও দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো ভিডিওর নিচেই এই ইয়াটা লিখে রাখো, বা এই ইয়াটা হচ্ছে গিয়ে আহ কমেন্টটা করে রেখো। সেটা হচ্ছে এই যে সংবিধান দিবসটা আমরা পালন করছি, এটা হচ্ছে 4 নভেম্বর। হ্যাঁ, এটা বাংলা কত তারিখ ছিল? কোশ্চেনটা হচ্ছে এটা বাংলা কত তারিখ ছিল? ঠিক আছে, ওকে, এটা থাকলো একটা ছোট্ট এইচডব্লিউ। এই বাংলা কত তারিখ ছিল। আর কথা হচ্ছে এটা কেন কেন ধরলেন, এটা আমি একটা মক ভাইবা দিতে গেছিলাম। হ্যাঁ, এটা আমাদের বইও খুব ভালো করে দেখানো আছে, মক ভাইবাই হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করছিল। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এইচডব্লিউ করে ফেলার পর আমাকে জানায়। আচ্ছা, তারপর চলো আগাই। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হয়েছে? এবং এটা তোমরা জানো আমাদের আসলে তিনটা বিভাগ। ঠিক আছে, সো এই যে তিনটা, একটা হচ্ছে গিয়ে এই যে নির্বাহী, ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে গিয়ে আইনসভা, এবং আরেকটা হচ্ছে বিচার বিভাগ। ঠিক আছে, এইবার মজার বিষয় বলি। আগে নির্বাহী বিভাগের দায়িত্ব যারা পালন করত, তারাই বিচার বিভাগের দায়িত্ব পালন করত। হ্যাঁ, যেটা আসলে হওয়ার কথা ছিল না। সো 2007 সালে, হ্যাঁ, এই মাজাদার ভার্সেস বাংলাদেশ এই মামলার মাধ্যমে এটা আসলে চেঞ্জ করা হয়, এবং চেঞ্জ করে যে বিষয়টা করছে, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা হয়। এবং এইটা আছে হচ্ছে গিয়ে 22 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, আর্টিকেল 22। তাহলে এটা হওয়ার পর কি কি স্টেপ নিছে? আচ্ছা, এটা আমি একেবারে তোমায় রিলেট করে দিতে পারবো। হ্যাঁ, কিভাবে? সেটা হচ্ছে গিয়ে 2007 সালের আগে আমরা যে বিসিএস দিয়ে ঢুকছি, হ্যাঁ, অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এন্ড তখন হচ্ছে গিয়ে ম্যাজিস্ট্রেসি একভাবেই ছিল, মানে ম্যাজিস্ট্রেট মানে ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এটার কোনো ডিভাইডেশন ছিল না। 2007 সালের পর ম্যাজিস্ট্রেট দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যারা বিচার কার্য পরিচালনা করে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে বিচার বিভাগের আন্ডারে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, সো ওইটা হচ্ছে গিয়ে ধরো আমি, ধরো না ওইটাই আমি ইনশাল্লাহ। সো ঘটনাটা কি, সেটা হচ্ছে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও তারা বিচার কার্য পরিচালনা করে। হ্যাঁ, বাট ওদেরটা ধরো ভ্রাম্যমাণ আদালত, হ্যাঁ, মোবাইল কোর্ট, ঠিক আছে, বা তাদের আরেকটা হচ্ছে গিয়ে যে ল অনুযায়ী যেগুলা সেগুলা, হ্যাঁ, বা ধরো কোথাও উচ্ছেদ করা, হ্যাঁ, এই জিনিসগুলা। সো এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এইটা নিয়োগের প্রসেসটা হচ্ছে বিসিএস এর মাধ্যমে, বাংলাদেশ সিভিল সার্ভিস, এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডার থেকে হচ্ছে গিয়ে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে গিয়ে নিয়োগ হয়। আর তোমাদের এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, এটা একটা আরেকটা পরীক্ষা আছে, যেটাকে বলা হয় বিজিএস, হ্যাঁ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। ওইটার মাধ্যমে হচ্ছে তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে গিয়ে নিয়োগ দেয়। ঠিক আছে, সো এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইতে হইলে তোমার
অনার্সটা লয়ে থাকতে হয়, হ্যাঁ, ল বা আইনে থাকতে হয়। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটে তুমি যে কোনো গ্রাউন্ড থেকেই আসতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হইতে পারো, তুমি ডাক্তার হইতে পারো, হ্যাঁ, যে কোনো ফিল্ড থেকে অনার্স করে তুমি হচ্ছে এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে। আর এই তো এই যে বিচার বিভাগের যারা, তাদের এন্ট্রি পোস্টটা হচ্ছে সহকারী জাজ, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট জাজ। আর এটা তো বললামই, এটা হচ্ছে সহকারী কমিশনার। সো এটা 2007 সালের পর এই ডিভাইডেশনটা হচ্ছে গিয়ে হয়েছে। ওকে। সো এখানে কিন্তু আমরা অনেকগুলো জিনিস ইনফরমেশন জেনে ফেলছি, এগুলো তুমি অন্য জায়গায় পড়ছো, এই যে বিসিএস এর ফুল ফর্ম কি, বিজিএস এর ফুল ফর্ম কি। আর যাই হোক, এটা জীবনও ভুলবা না, এত গল্প যেহেতু করছি। এটা কত নাম্বার অনুচ্ছেদ হয়েছে? 22 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী। ওকে, চলো তাহলে হচ্ছে গিয়ে আগে সামনের দিকে যাই। ওকে, এই পর্যন্ত কতবার, হ্যাঁ, বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে দেখো। এটা যতবার সংশোধিত হয়েছে এর থেকে মেলাবার হচ্ছে গিয়ে এটা পরীক্ষায় আসছে। ঠিক আছে। তো এখানে তোমার জাস্ট কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে জাস্ট, বাট এটা অনেকবার অনেকবার আসছে। ঠিক আছে। এখানে অপশন গুলো এত সহজ অপশন দিছে কেন? অপশন দেওয়া উচিত ছিল 16, 16.5, 17 এই টাইপের। তো অ্যান্সারটা হচ্ছে গিয়ে অবশ্যই 17 বার হচ্ছে গিয়ে সংশোধিত হয়েছে। ওকে, চলো তারপর হচ্ছে গিয়ে আগাই। একটু আগে বলছিলাম বাংলাদেশের সংবিধানে কতটা ভাগ আছে, হ্যাঁ। তো একটা জিনিস মনে রাখবা, হ্যাঁ, কোশ্চেন কঠিন হয় শুধুমাত্র কোশ্চেনের উপর না, কোশ্চেন কঠিন হয় অপশনের উপরেও। ঠিক আছে। যেমন কতটা ভাগ আছে এখানেই তোমার যদি দিয়ে দিত, হ্যাঁ, একটা অপশন হচ্ছে 153, একটা অপশন হচ্ছে গিয়ে 11, একটা অপশন হচ্ছে গিয়ে 13, একটা অপশন হচ্ছে 7, তাহলেই দেখতা আমি শিওর এখানে পরীক্ষার হলে অনেক মানুষ ভুল করতো। কেন এই নাম্বারগুলো আমি চুজ করছি? প্রথমত এই নাম্বারটা চুজ করার কারণগুলো হচ্ছে গিয়ে দেখো ভাই, 153টা আছে হচ্ছে অনুচ্ছেদ, এটা তুমি ভালো করেই জানো। 11টা আছে হচ্ছে গিয়ে ভাগ, ঠিক আছে, 13টা আছে পরিচ্ছেদ, আর 7টা আছে হচ্ছে তফসিল। ঠিক আছে। তখনই দেখো পোলাপান, কিছু পোলাপান আছে কোশ্চেনটা ঠিক মতো রিড করবে না, এবং রিড না করেই এখানে ভুল হয়ে যাবে। ঠিক আছে। সো এই ভুলগুলা করা যাবে না। সো পরীক্ষার হলে এই ধরনের কনফিউশন গুলা যাতে ক্রিয়েট না হয়। আরেকটা কনফিউশন, নিচের কোনটি সম্ভব, হুম, এই প্যাটার্নে তুমি পরীক্ষার হলে করছো নিচের কোনটি সম্ভব নয়, বা কোশ্চেনটা উল্টা আসছে, নিচের কোনটি সম্ভব নয়, তুমি পরীক্ষার হলে পড়ছো নিচের কোনটি সম্ভব। 1 নম্বর অপশনটা দেখছো আর নিজের অপশনই দেখো নাই, দিয়ে দিছো। বাসায় আসার পর দেখলে এটা কি করলাম, হ্যাঁ। তো এই টাইপের পারা অনেক কোশ্চেন ভুল হয়ে যায়। সো পরীক্ষার হলে এই প্যাটার্নের কোশ্চেন গুলা হচ্ছে খুবই মনোযোগ দিয়ে, হ্যাঁ, অ্যান্সার করবা। আচ্ছা, তোমাদের আমি আরেকটা হচ্ছে গিয়ে সাজেশন দেই, সেটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে। সো জিকে পরীক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, জিকে পরীক্ষার ক্ষেত্রে বা হচ্ছে এই যে বি ইউনিটের পরীক্ষা দিব, সো তোমাদের কি অর্ডারিং এ হচ্ছে গিয়ে তোমরা দাগাবা এটা। সো আই প্রেফার, হ্যাঁ, আমি যেটা প্রেফার করি, তোমার অর্ডারিংটা হইতে হবে না, তুমি এটা প্র্যাকটিস করতে পারো। আগে পার্ট দাগাবা জিকে, তারপরে পার্ট দাগাবা তোমার বাংলা, হ্যাঁ, এবং ভাইয়া ফাইনালি যে পার্টটা দাগাবা সেটা হচ্ছে ভাই ইংলিশ। এখন আমি বললাম কেন ভাইয়া আপনি এই প্যাটার্নটা দিছেন। আচ্ছা, জিকের ফার্দারে তুমি কোনটা দাগাবা এটা তোমার হচ্ছে গিয়ে ইচ্ছা, হ্যাঁ। এখানে তুমি ইন্টারন্যাশনাল দাগাইতে পারো, বাংলাদেশও দাগাইতে পারো। আমি হইলে অবশ্যই বাংলাদেশ দাগাইতাম, আমি আমার সারা জীবন বিসিএস পরীক্ষায় আমি বাংলাদেশ আগে অ্যান্সার করছি, হ্যাঁ, বাংলাদেশ ভালোই পারতাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে। সো এটা তোমার ইচ্ছা, হ্যাঁ। সো কেন? কারণ বাংলাদেশের কোশ্চেন এখানে গবেষণা করার কিছু নাই, এত চিন্তা করার কিছু নাই, কয়েকটা কোশ্চেন থাকবে কনফিউজিং, ওইগুলো একটু আছে। বাট এটাতে কি, এটাতে তুমি যেগুলো পারবা ধুপধাপ পারবা, আর যেগুলো পারবা না এগুলো পারবা না। আচ্ছা, তারপরে বাংলা, তারপরে ইংরেজি। কেন? বাংলার এখানে গ্রামারে অনেক কোশ্চেন আছে যেগুলো তোমার একটু চিন্তা করা লাগলেও লাগতে পারে, হ্যাঁ, লাইক সমাজ থেকে কোনো একটা কোশ্চেন দিল বা কারক থেকে কোনো একটা কোশ্চেন দিল, সো তখন তোমাকে একটু চিন্তা করতে হইতে পারে। ঠিক আছে। সো এরপরের জন্য আমি পার্টটা দিলাম হচ্ছে গিয়ে বাংলা, হ্যাঁ। ভাইয়া ইংলিশের ম্যাক্সিমাম কোশ্চেন আছে যেগুলো তোমাকে চিন্তা করা লাগবে, এবং ইংলিশটা অ্যান্সার করতে একটু সময় বেশি লেগে যায়। ঠিক আছে, সময় বেশি লেগে যায়। সো এর জন্য আমি ইংলিশটা হচ্ছে গিয়ে পরে লাগাইলাম। এমন কথা হচ্ছে ভাই তাহলে সময় আগেই বেশি লাগাই। এখন আগে বেশি লাগাই যে জিনিসটা হয়, কোনো কারণে যদি তোমার ইংলিশে, হ্যাঁ, তুমি কনফিউজ, দাগাইতে পারতেছো বা দাগাইতে পারতেছো না, হ্যাঁ, এই চিন্তা করে কম দাগাইছো,
পরে তোমার এখানে পরীক্ষার হলে একটা মোমেন্টাম লস হওয়ার মানে চান্স থাকে। সো মোমেন্টাম লস হয়ে তোমার বাংলা, হ্যাঁ, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল জিকে খারাপ হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে। সো তুমি যখন এখানে মোটামুটি কয়েকটা দাগায় আসবা, ঠিক আছে, এবং বাংলা দাগাইছেন, তারপর দেখবা তোমার পরীক্ষার হলের মোমেন্টামেই তুমি ইংলিশ অনেকগুলো ভালো পারতেছো। ঠিক আছে। সো একটা এক্সাম হলের স্ট্র্যাটেজি, পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজি, এগুলা কিন্তু খুবই ইম্প্যাক্টফুল এবং খুবই ইম্পর্টেন্ট। সো তোমাদের জন্য ভাইয়ার পক্ষ থেকে সাজেশন, বেশি বেশি মডেল টেস্ট গুলা দিও এবং বেশি বেশি স্পেশালি জিকের পার্টের কোশ্চেন সলভ করো। লিটারেলি শিওর থাকো জিকের পার্টের তুমি কোশ্চেন কমন পাবাই। হ্যাঁ, পাবাই, লিটারেলি কোশ্চেন কমন পাবা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস এই পার্টটার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে গুগলে গেলেই তুমি হচ্ছে গিয়ে পাবা। হ্যাঁ, রিসেন্ট জব কোশ্চেন, ঠিক আছে, রিসেন্ট জব কোশ্চেন, এগুলো হচ্ছে গিয়ে সলভ করবা। ঠিক আছে, গুগলে গেলে সার্চ দিলেই দেখবা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কোথাও না কোথাও রিটেন মানে জব পরীক্ষা হয়। এই কোশ্চেন গুলো হচ্ছে সলভ করবা। ঠিক আছে, এই কোশ্চেন সলভ করতে পারলে তুমি বুঝবা হচ্ছে যে না, তোমার প্রিপারেশন যথাযথ আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে করা ফরজ। ওকে, চলো ভাই তাহলে হচ্ছে গিয়ে আগাই। ওকে, কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? হ্যাঁ, সংবিধানে অনেকগুলা জিনিস সেই প্রতিষ্ঠান নিয়ে বলা হয়েছে। আমাকে পরীক্ষায় মানে আমাকে ভাইভা পরীক্ষায় জিজ্ঞেস করছিল সাংবিধানিক প্রতিষ্ঠান কি। হ্যাঁ, তো আমি বলছিলাম, এক্সাম্পল দিয়ে দিছিলাম, হয়েছে। ঠিক আছে, সো এখানে দেখো অনেকগুলা বোর্ড আছে, কমিশন আছে। ঠিক আছে, এর মধ্যে অবশ্যই বাংলাদেশ নির্বাচন কমিশন, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, এই তো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানা থাকা ফরজ। ওকে, আচ্ছা, ওকে, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার, হ্যাঁ, বিষয় কয়টি আর্টিকেল আছে? খুবই সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারটা, এই জিনিসগুলো তৃতীয় ভাগে হচ্ছে গিয়ে উল্লেখ আছে, 3 নম্বর ভাগে। এবং 3 নম্বর ভাগে 18টা অনুচ্ছেদ, এই 18টা অনুচ্ছেদকে বলা হয় হচ্ছে গিয়ে, এরা হচ্ছে গিয়ে মৌলিক অধিকার রিলেটেড কথা বলা হয়েছে। ঠিক আছে, সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো 3 নাম্বার যে ভাগটা, ওই ভাগে 26 থেকে আর্টিকেল, হ্যাঁ, 47 পর্যন্ত হচ্ছে গিয়ে আছে। এতগুলো আর্টিকেলের মধ্যে 18টা আর্টিকেল হচ্ছে গিয়ে আমাদের এই যে মৌলিক অধিকার নিয়ে কথা বলছে। ওকে, তারপরে চলো আগাই ভাই। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? হ্যাঁ, ওই যে একটু আগেই বলছি, নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান অথবা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এই জিনিসগুলো একটু ভালোভাবে জানা থাকা লাগবে। ঠিক আছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, হ্যাঁ, এটাই, ওরাই হচ্ছে আহ আমাদের বিসিএস পরীক্ষা হচ্ছে গিয়ে ইয়া করে। হ্যাঁ, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারপর হচ্ছে নির্বাচন কমিশন, যে সাংবিধানিক প্রতিষ্ঠান, এটাও তুমি জানো। আরেকটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটাও একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই যে দুদক বা দুর্নীতি দমন কমিশন, সে সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। ঠিক আছে, মানবাধিকার কমিশন, এগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, ওকে, এই পার্টটা আমরা হচ্ছে গিয়ে দেখছি। হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে হইলে ন্যূনতম, ভাইয়া এই বানানটা তুমি বাংলাতে পাইতে পারো, ন্যূনতম বানানটা মানুষজন ভুল করে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা বাংলাতে পাইতে পারি ন্যূনতম। হ্যাঁ, এবং প্রাইম মিনিস্টার হইতে হইলে ন্যূনতম বয়স থাকা লাগে হচ্ছে 25। ভোটার হইতে হইলে, হ্যাঁ, ন্যূনতম বয়স হওয়া লাগে হচ্ছে 18। আমি শিওর এই ক্লাসে তোমরা যারা ক্লাস করতেছো, তোমাদের এই বয়সটা প্রায় ভোটার হওয়ার মতো। এবং অনেকে মনে হয় ভোট টোটও দিছো, এবারও দিছো। এই যে আমি যে একটা ভোট দিছিলাম, হ্যাঁ, এমন কালি মাইরা দিছে আমার আঙ্গুলে, ওই এখনো আর যায় নাই, এখনো নখে ওই কালির দাগ আছে। ওকে, চলো যাই। আচ্ছা, বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কাকে মানে মানে পাঠ করান? ঠিক আছে, সো এই প্যাটার্নটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, কে কাকে কবে শপথ পাঠ, মানে কবে না, কে কাকে হচ্ছে শপথ হচ্ছে গিয়ে পাঠ করায়। ঠিক আছে, সো রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান হচ্ছে গিয়ে স্পিকার। ঠিক আছে, মাননীয় স্পিকার হচ্ছে গিয়ে রাষ্ট্রপতিকে শপথ পাঠ পাঠ করান। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে শিখে নিতে হবে যে কে কাকে হচ্ছে শপথ পড়ায়। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের প্যাটার্ন। লিখে দেই, কে কাকে, ঠিক আছে, এটা
আছে আমাদের বইতে, খুব সুন্দর করে হচ্ছে গিয়ে দেখে নিবা। ওকে, চলো আগাই। হ্যাঁ, এটা এতক্ষণ অনেক বক বক করছি। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কয়টা আছে? ঠিক আছে, অবশ্যই হচ্ছে 153টা। আচ্ছা, ওকে, চলো। আচ্ছা, বাংলাদেশ সংবিধান রচনার কমিটির কয়জন? হ্যাঁ, আমি বলি, এই যে দেখো নাম্বারটা আমি লিখছি 35। ঠিক আছে, 35 নাম্বারটা কিসের সাথে কানেক্টেড? এটার অ্যান্সারটা ভালো করে জানো, এটার অ্যান্সারটা হচ্ছে 34 জন, 35 নাম্বার। হ্যাঁ, এটা আমরা যখন লাস্ট ক্লাস পড়ছিলাম তখন মনে হয় বলছিলাম যে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি। ঠিক আছে, সো আগরতলা আগরতলা ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, এটা আমি কেন হচ্ছে গিয়ে তোমাকে বললাম, কারণ এটা আমি একবার পরীক্ষার হলে কনফিউজড হয়ে গেছি, কমন একটা জিনিস, ওটা একবার পরীক্ষার হলে কনফিউজড হয়ে গেছিলাম মডেল টেস্টে। তো এরপর থেকে আমি আর এটা জীবনও ভুল করি না। তো এর জন্য অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মডেল টেস্ট, হ্যাঁ, দেওয়া উচিত, হ্যাঁ, দেওয়া মাস্ট একটা জিনিস। ওকে, আচ্ছা। আচ্ছা, মন্ত্রণালয়ের সাংবিধানিক প্রধানকে? ঠিক আছে ভাইয়া, মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে মাননীয় মন্ত্রী। হ্যাঁ, বাট প্রশাসনিক দিক থেকে যদি আমরা যাই, হ্যাঁ, এই প্রশাসনিক দিক থেকে যাই, তাহলে এটার যে প্রধান, ইনি হচ্ছে অবশ্যই সচিব মহোদয়। ঠিক আছে, এবং আমাদের যে অ্যাডমিন ক্যাডারের যে গ্রাফটা, ঠিক আছে, সেই গ্রাফটা হচ্ছে এই যে, যদি এটার এই পোস্টিংটা বলি তাহলে হচ্ছে তোমার আহ সহকারী সচিব পদমর্যাদার, যেটা হচ্ছে সহকারী কমিশনার, তারপর হচ্ছে সিনিয়র সহকারী সচিব, তারপর হচ্ছে উপসচিব, তারপর হচ্ছে যুগ্ম সচিব, তারপর হচ্ছে অতিরিক্ত সচিব, এবং ফাইনালি সচিব। ঠিক আছে, আবার বর্তমানে জ্যেষ্ঠতার ভিত্তিতে, হ্যাঁ, সিনিয়র সচিবও কোনো একটা মন্ত্রণালয়ে থাকতে পারে। ঠিক আছে, বাট এটা বুকিশ কোশ্চেন, সো এটার অ্যান্সারটা সচিবই হচ্ছে গিয়ে দিবা। ঠিক আছে, ওকে, চলো তারপর হচ্ছে কি আগাই। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? ঠিক আছে, দেখো, এখানে কিন্তু ওই যে সংবিধানের ইতিহাসটা যখন আমরা পড়ছি, তখন আমরা এই যে করছি, মানে ধাপে 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 হচ্ছে গিয়ে দায়িত্ব হচ্ছে গিয়ে বলছি। সো এটা প্রথম হচ্ছে গিয়ে উত্থাপিত হয় হচ্ছে 12 অক্টোবর 1974। ঠিক আছে, সো উত্থাপিত হয়েছে, উত্থাপিত হওয়াতে কারো কোনো অবজেকশন ছিল হয়তো, বা কোনো কিছু কারেক্ট করার দরকার ছিল। সো এই কারেক্ট করে 4 নভেম্বর হচ্ছে গিয়ে এটা হচ্ছে সংসদে আবার হচ্ছে উত্থাপিত হয়েছে, এবং বিলটা হচ্ছে গিয়ে পাশ হয়ে গেছে। এবং ওই 4 নভেম্বরটাই আমরা বলছি এটা আমরা সংবিধান দিবস পালন করি। ঠিক আছে, আচ্ছা, এইবার তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে যেহেতু 12 অক্টোবর আসছে, লিখলাম 24 অক্টোবর, যেহেতু অক্টোবর মাস নিয়ে আমরা পেঁচাল পারতেছি। 24 অক্টোবর এটা কি? বলো, এত ডেট থাকলে 24 অক্টোবর কি? 24 অক্টোবর, হ্যাঁ, এইটা 24 অক্টোবর 1945 সালে ইউএন ফর্ম হয়, ইউনাইটেড নেশন ফর্ম হয়। ঠিক আছে, এবং 24 অক্টোবরকে এই ইউএন ডে, হ্যাঁ, হিসেবে পালন করা হয়। ঠিক আছে, তো এটা আমার জীবনে ভুলতাম না। আমি কেন ভুলতাম না? কারণ আমার জন্মদিন ছিল 25 অক্টোবর। ঠিক আছে, আমার জন্মদিন ছিল হচ্ছে গিয়ে 25 অক্টোবর। সো এর জন্য এটা আমি হচ্ছে গিয়ে জীবনও ভুলতাম না। ঠিক আছে, সো এটা মনে রাখো, 24 অক্টোবর এটা হচ্ছে গিয়ে ইউনাইটেড নেশন, হ্যাঁ, এই দিন হচ্ছে গিয়ে ফর্ম হয়েছে 1945 সালে। আর 25 অক্টোবরটা কেন লিখছে এটা তো বললামই, থাক, এটা মুছা দেই, নাহলে পরে হচ্ছে গিয়ে দেখবে এটাই পরীক্ষার হলে তুমি দাগায় আসছো। ওকে, চলো তাহলে ভাই সামনে আগাই। বাংলাদেশের সংবিধানের সংরক্ষণকে, এটাও কিন্তু একেবারে না আছে। ঠিক আছে, সংবিধানের সংরক্ষক হচ্ছে বা অভিভাবক হচ্ছে গিয়ে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সংরক্ষকের এটা বা অভিভাবক হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট। ওকে, চলো আগাই। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখ হতে? হ্যাঁ, একটু আগে আমরা সংবিধান নিয়ে এত কিছু পড়লাম, হ্যাঁ, এই সংবিধানটা কার্যকর হয়েছে হচ্ছে গিয়ে, ঠিক আছে, 1972 সালে 16ই ডিসেম্বর। হ্যাঁ, এই কোশ্চেনের প্যাটার্নটা একটু আগেই দেখছো এটা কতবার আসছে, জাস্ট ওয়ার্ডিংটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট। ওকে, আচ্ছা,
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? সো বিসিএস এ একটু একটু ডেপথ কোশ্চেন গুলা হচ্ছে কি আসে, এখানে আর্টিকেলটা তো বলছে প্লাস আর্টিকেলের একটু ভিতরে চলে গেছে। হ্যাঁ, সো এটা এটা হচ্ছে এতগুলো আর্টিকেল আছে, এর মধ্যে হচ্ছে 28-এর 2 অনুচ্ছেদে হচ্ছে গিয়ে বলা হয়েছে। সো তোমাদের জন্য আমার একটা সাজেশন, সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ, বিসিএস এর সংবিধানের কোশ্চেন, সংবিধানের কোশ্চেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একনেকের চেয়ারম্যান, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে সভাপতিকে, ঠিক আছে? সো মনে রাখবা, একনেকের চেয়ারম্যান বা সভাপতি হচ্ছে গিয়ে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক আছে? এবং যদি যদি কখনো সেটা হচ্ছে বিকল্প, ঠিক আছে, বিকল্প সভাপতি, বিকল্প সভাপতি যদি বলে, এই বিকল্প সভাপতি হচ্ছে গিয়ে অর্থমন্ত্রী, ঠিক আছে? যদি কোশ্চেন কঠিন মঠিন করে, হ্যাঁ, তো বলে দিলাম, সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা এই যে আমি যে বিসিএস এ ক্যাডার হয়েছি, এই বিসিএস এ আসছিল এবং আলহামদুলিল্লাহ পরীক্ষার হলে পারছিলাম। হ্যাঁ, সো বৈদেশিক নীতি রিলেটেড যেই আর্টিকেলটা আছে, সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 25, 25 নম্বর আর্টিকেল হচ্ছে গিয়ে এটা আছে। ওকে, আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, তারপরে দেখো, সেটা হচ্ছে গিয়ে আগাই, সেটা হচ্ছে এটা আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, হ্যাঁ, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। লাস্ট ক্লাসে আমরা যখন এই বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে পড়ছিলাম, তখন বলছিলাম যে এই টাইপের টপিক গুলা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান সবকিছুকেই টাচ করে। সো এই টাইপের টপিক গুলা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আছে পঞ্চম তফসিলে। কয় নাম্বার তফসিলে ভাই? পঞ্চম তফসিলে, অনেক 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 ইম্পর্টেন্ট। ওকে, তারপর হচ্ছে গিয়ে আগাই, প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা, হ্যাঁ, কার উপর হচ্ছে গিয়ে নিযুক্ত হয়? ঠিক আছে, সো প্রজাতন্ত্রের, হ্যাঁ, বা নির্বাহী ক্ষমতা, এটা হচ্ছে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর, ঠিক আছে? এই, সো আমাদের যে ভাগ আছে, এই নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে গিয়ে উনি, ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী। ওকে, আচ্ছা, এই যে বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? একটু আগে আমরা তফসিল নিয়ে বলছিলাম, এবং এটা বলছিলামই, তফসিল আছে হচ্ছে 7টা। এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 5, 6 এবং 7 নাম্বার তফসিল। 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার, এই 3টা তফসিল হচ্ছে ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা জানোই, এটা হচ্ছে 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, ঠিক আছে? আর এই যে 6 নাম্বার তফসিল, এটা হচ্ছে 26, ঠিক আছে, 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, ঠিক আছে? জাস্ট ঘোষণা লিখে দিই। আর এটা হচ্ছে গিয়ে, এটাও তোমরা জানো, সেটা হচ্ছে 10 এপ্রিল, ঠিক আছে? এটা হচ্ছে ঘোষণাপত্র, ঘোষণাপত্র, ঠিক আছে? সো এই 3টা জিনিস জানা ফরজ, সকল ধরনের ক্যান্ডিডেটের এই 3টা জিনিস জানা মাস্ট। তারপরে বাংলাদেশের আইনসভা বা সংসদ কয় কক্ষ বিশিষ্ট? হ্যাঁ, আইনসভা বা বাংলাদেশের সংসদ, এটা হচ্ছে ভাইয়া 1 কক্ষ বিশিষ্ট, ঠিক আছে? আইনসভা বা সংসদ হচ্ছে 1 কক্ষ বিশিষ্ট। ওকে, ভারতেরটা 2 কক্ষ বিশিষ্ট, ইউকেরটা 2 কক্ষ বিশিষ্ট। হ্যাঁ, সো এগুলা কিন্তু আসে, এটা ইন্টারন্যাশনাল এর টপিক। নিচের কোন দেশের সংসদের নাম কি? হ্যাঁ, কোন সংসদ 1 কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট? এগুলো ইন্টারন্যাশনাল এর টপিক এবং এগুলো আসে। ওকে, তারপরে চলো, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন? এটা কিন্তু এবারের অ্যাডমিশন টেস্টের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট, কারণ এখন দিছে দ্বাদশ স- এই নির্বাচনটা হয়েছে। তাহলে তুমি জানো নাকি যে প্রথম নির্বাচনটা কবে হয়েছিল? প্রথম নির্বাচনটা হয়েছিল 1973 সালে 7ই মার্চ, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কোশ্চেন। চলো তারপরে, বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? ঠিক আছে, সো অধিবেশন আহ্বান করার দায়িত্ব, হ্যাঁ, বা এইটার এখতিয়ার, দায়িত্ব বলবো না, এটার এখতিয়ার একমাত্র থাকে মহামান্য রাষ্ট্রপতির, ঠিক আছে? মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে এই সংবিধানের অধিবেশন যেটা, সেটা আহ্বান করতে পারে। ওকে, তারপর চলো, বর্তমানে বাংলাদেশের
হ্যাঁ, জাতীয় সংসদে মহিলাদের জন্য কয়টি আসন বরাদ্দ আছে? একটু আগেই বলছি এই প্যাটার্নের কোশ্চেন গুলো আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, কতটি আসন হ্যাঁ সংরক্ষিত আছে? অবশ্যই সংরক্ষিত আসন আছে 50টা। ঠিক আছে, সো এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, কোরামের জন্য জাতীয় সংসদে কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? কোরাম মানে হচ্ছে একটা অধিবেশন বসবে, হ্যাঁ, এর জন্য মিনিমাম হচ্ছে গিয়ে কতজন মানুষ হচ্ছে গিয়ে লাগে। সো এটাও কিন্তু সংবিধানে উল্লেখই আছে। হ্যাঁ, 60 জন সদস্যর সমন্বয়ে হচ্ছে গিয়ে হ্যাঁ এই কোরামটা হচ্ছে গিয়ে হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কোনো একটা জায়গায় যদি কনফ্লিক্টিং সিচুয়েশন হয়ে যায়, হ্যাঁ, যখন দুই সাইডই ধরো সমান সমান হচ্ছে গিয়ে ভোট দিছে, তখন স্পিকারের একটা ডিসিসিভ ভোট থাকে, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে মেইন ভোট থাকে, ওই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট। ঠিক আছে, সো এই কাস্টিং ভোট অবশ্যই হচ্ছে গিয়ে হ্যাঁ স্পিকারের ভোটটাকে বলা হয় হচ্ছে কাস্টিং ভোট। ঠিক আছে, ওকে। তারপর আসো বাংলাদেশের হ্যাঁ স্থানীয় সরকার ব্যবস্থা কয় ধরনের চালু আছে? ঠিক আছে, সো স্থানীয় সরকার ব্যবস্থা একটা হচ্ছে গিয়ে জানো শহর কেন্দ্রিক, আরেকটা হচ্ছে গিয়ে গ্রাম ভিত্তিক। সো এখানে বেসিক্যালি কোশ্চেনটা করছে যে গ্রাম ভিত্তিক যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কয় ভাবে আছে। ঠিক আছে, সো কয় ভাবে আছে? অবশ্যই হচ্ছে গিয়ে এটা হচ্ছে 3 ভাগে আছে। ঠিক আছে, এবং এই 3টা ভাগটাও তোমরা জানো, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং হচ্ছে জেলা পরিষদ। আচ্ছা, কোনটি স্থানীয় প্রশাসনের হ্যাঁ অংশ নয়? কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয়? ঠিক আছে, আচ্ছা এখানে দুইটা জিনিসের একটু ক্লারিফিকেশন দরকার আছে। হ্যাঁ, কি ক্লারিফিকেশন দরকার আছে? দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আহ একটা হচ্ছে স্থানীয় সরকার, স্থানীয় সরকার বা স্বায়ত্ত শাসনের যে বিষয়টা সেটা, হ্যাঁ। আরেকটা হচ্ছে গিয়ে ভাইয়া সেটা হচ্ছে হ্যাঁ স্থানীয় প্রশাসন বা প্রশাসনিক, হ্যাঁ প্রশাসন। ঠিক আছে, এই প্রশাসনেরটা এটা আসলে নিয়ন্ত্রিত হয় সিভিল সার্ভিস থেকে বেসিক্যালি। ঠিক আছে, সো প্রশাসনটা আসলে নিয়ন্ত্রিত হয় সিভিল সার্ভিস থেকে। সো সিভিল সার্ভিসের যে কর্মকর্তা হ্যাঁ তারা 3টা জায়গায় বেসিক্যালি থাকে। একটা হচ্ছে উপজেলা, ঠিক আছে, আরেকটা হচ্ছে জেলা, ঠিক আছে, আরেকটা হচ্ছে ভাইয়া বিভাগ। ঠিক আছে, এই 3টারই প্রধান যে কর্মকর্তা উনি হচ্ছে বিসিএস সিভিল সার্ভিস থেকে আসবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস থেকে আসবে। হ্যাঁ, এই যে আমি যেটাতে হচ্ছে গিয়ে রিকমেন্ডেড হয়েছি সেটা। হ্যাঁ, সো এটা তুমি জানো, এই উপজেলা প্রধান এনাকে বলা হয় ইউএনও, উপজেলা নির্বাহী অফিসার। ঠিক আছে, জেলার যে থাকে ওনাকে বলা হয় হচ্ছে ডিসি, ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক। বিভাগে যে থাকে ওনাকে বলা হয় বিভাগীয় কমিশনার। ঠিক আছে, বিভাগীয় কমিশনার। ওকে, সো এটাকে বলা হয় লিখে দিই বিভাগীয় কমিশনার। এটাকে আমরা বেসিক্যালি বলতেছি হচ্ছে গিয়ে প্রশাসনিক কাঠামো। এটা হচ্ছে বাংলাদেশের সরকারের প্রশাসনিক কাঠামো এবং এটা হচ্ছে মাঠ প্রশাসন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মাঠ প্রশাসন। আর স্থানীয় সরকারেরটা একটু আগে আমরা বলছি। হ্যাঁ, এই জিনিসটা একটা ক্ল্যারিফিকেশন আসলে খুব সুন্দর করে দরকার। হ্যাঁ, সো স্থানীয় প্রশাসনটার যেই বিষয়টা, স্থানীয় প্রশাসনটা 2 ভাবে হয়। একটা হচ্ছে গিয়ে বলছি গ্রাম ভিত্তিক, হ্যাঁ স্থানীয় সরকার ব্যবস্থা গ্রাম ভিত্তিক। ঠিক আছে, আরেকটা হচ্ছে শহর কেন্দ্রিক। ঠিক আছে, সো গ্রামে এখানে 3টা জিনিস থাকে। এক হচ্ছে ইউনিয়ন, একটু আগে বলছি। তারপর হচ্ছে ভাই উপজেলা, আরেকটা হচ্ছে গিয়ে জেলা। ঠিক আছে, সো এখানে ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হ্যাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান। আর শহরে হচ্ছে 2টা থাকে, একটা হচ্ছে পৌরসভা, আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশন। বাংলাদেশে এখন মোট হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে 12টা সিটি কর্পোরেশন। ঠিক আছে, সিটি কর্পোরেশনের প্রধান যিনি উনি হচ্ছে গিয়ে মেয়র বলা হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রশাসনিক কাঠামো, আরেকটা হচ্ছে গিয়ে এই যে স্থানীয় সরকারের হ্যাঁ কাঠামো। সো এই কোশ্চেনটার ওয়ার্ডিংটা ঠিক মতো হয় নাই।
ঠিক আছে, যে কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয়। ঠিক আছে, সো এখানে হচ্ছে গিয়ে উনি আসলে বেসিক্যালি, হ্যাঁ, এটা আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, এই কোশ্চেনটা উনি স্থানীয় কথাটা দিয়ে বুঝাইছে স্থানীয় সরকার। ঠিক আছে, সো এখানে অ্যাকচুয়ালি স্থানীয় প্রশাসনটা না লিখে, হ্যাঁ, বেসিক্যালি স্থানীয় সরকার, ঠিক আছে, হ্যাঁ, বা স্থানীয় স্বায়ত্ত শাসন। ঠিক আছে, সো এই ওয়ার্ডিংটা হচ্ছে গিয়ে দেওয়া উচিত ছিল। সো স্থানীয় স্বায়ত্ত শাসনের অংশ যদি বলতো, তাহলে এটা আমরা অ্যান্সারটা দিতাম বিভাগ। আর যদি ধরো এখানে বলতো যে বাংলাদেশের সরকারের প্রশাসনিক অংশ নয়, ঠিক আছে, তখন অ্যান্সারটা হইতো হচ্ছে ইউনিয়ন। ঠিক আছে, সো এই ক্লারিফিকেশনটা খুব জরুরি, এর জন্যই তোমাদেরকে আমি এই বিষয়টা গুরুত্ব দিয়ে হচ্ছে গিয়ে বুঝাইছে। ঠিক আছে, তো এখানে কোনটি স্থানীয় যদি সরকার হইতো, ঠিক আছে, সরকারেরটা আমরা বেসিক্যালি বিভাগ দিতাম, প্রশাসনটা অ্যাকচুয়ালি ঠিক কাটা উচিত না, হ্যাঁ, এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডিংটা ইউজ হয় নাই। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডিংটা ইউজ হয় নাই, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডিংটা ইউজ করা উচিত ছিল। যদি স্থানীয় কথাটা দিয়ে বলছে, সেহেতু হচ্ছে স্থানীয় সরকারকেই সে হচ্ছে গিয়ে বুঝাইছে। ঠিক আছে, তাই এটার অ্যান্সারটা আমরা হচ্ছে গিয়ে বিভাগ দিলাম। ওকে, চলো তাহলে হচ্ছে গিয়ে সামনের দিকে যাই। আচ্ছা, বাংলাদেশের স্থানীয় হ্যাঁ, স্থানীয় সরকার কাঠামোর, হ্যাঁ, সর্বস্তরটা কোনটা? হ্যাঁ, এইখানে যেমন কোশ্চেনটা খুব সুন্দর করে দিছে, স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। ঠিক আছে, তো এখানে ওয়ার্ডিংটা একটু হচ্ছে গিয়ে মিসিং হয়ে গেছে, তাই এটা হয়েছে। ওকে, সো আই গেস আমরা হচ্ছে গিয়ে যাই সামনের দিকে, যেটা হচ্ছে কত সালে প্রথম উপজেলা ব্যবস্থা হচ্ছে গিয়ে চালু হয়? এটা হচ্ছে 1982 সালে। ঠিক আছে, 1982 সালে এই উপজেলার যে সিস্টেমটা সেটা হচ্ছে গিয়ে চালু হয়। তারপরে চলো, বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? এটা সবাই জানে, যে ভোট দিছে সেও জানে, যে পড়ছে সেও জানে, যে পড়ে নাই সেও জানে। ঠিক আছে, কারণ সবার ইচ্ছা থাকে, হ্যাঁ, 18 বছর হইলেই ভোট দিতে যাব। হ্যাঁ, ওকে, চলো আগাই। বাংলাদেশের জাতীয় সংসদের মানে সংসদের সদস্য সংখ্যা কত? হ্যাঁ, বা বর্তমান আসন সংখ্যা কত? ঠিক আছে, সো এটা জানোই, হ্যাঁ, এটা হচ্ছে মহিলা আসন সহ, সংরক্ষিত আসন সহ আসন সংখ্যা হচ্ছে গিয়ে 350টা। ঠিক আছে, আর যদি বলে দেয় খুবই হচ্ছে গিয়ে মানে একেবারে যদি বলে দেয় সেটা হচ্ছে তোমার হচ্ছে নির্বাচিত আসন কয়টা, হ্যাঁ, তখন অ্যান্সারটা হবে হচ্ছে 300। যদি বলে সংরক্ষিত আসন কয়টা, তখন অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে 50। আর যদি বলে টোটাল, বা যদি এভাবে বলে দেয় সংসদ সদস্যের সংখ্যা কত, তাহলে 350। ওকে, আচ্ছা, তারপরে চলো, বাংলাদেশের জাতীয় সংসদের পদপ্রার্থীর ন্যূনতম বয়স। আচ্ছা, সংসদ সদস্য ন্যূনতম বয়স হচ্ছে গিয়ে 25 বছর। ঠিক আছে, যিনি সংসদ সদস্য হইতে পারবেন, ওই যোগ্যতা অর্জন করতে পারবে, তিনি একজন পিএম হইতে পারবে। তাই সংসদ সদস্য হওয়ার যে বয়সটা 25, এবং পিএম হওয়ার, যা মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার যে বয়সটা, সেটা হচ্ছে সেম, এটা হচ্ছে 25। ঠিক আছে, আবার ভোটার হওয়ার বয়স কত? 18। রাষ্ট্রপতি হওয়ার বয়স কত? 35। ঠিক আছে, চলো তাহলে ভাই আগাই। আচ্ছা, স্থানীয় সরকার নয়, হ্যাঁ, একটু আগে তোমাদেরকে বলছি পৌরসভা এটা একটা স্থানীয় সরকারের প্যাটার্ন, সিটি কর্পোরেশন এটাও শহর কেন্দ্রিক প্যাটার্ন, উপজেলা পরিষদ এটাও প্যাটার্ন। সো পল্লী বিদ্যুৎ, হ্যাঁ, এই আসলে স্থানীয় সরকার নয়। এখানে ভাই 9 ওয়ার্ডটা ভালো করে হচ্ছে গিয়ে ফোকাস রাখতে হবে। ঠিক আছে, 9 ওয়ার্ডটা খুব ভালো করে ফোকাস রাখতে হবে। ওকে ভাই, চলো তাহলে আগাই। আচ্ছা, একটি মাত্র সংসদীয় আসন আছে 3টা জেলায়, একটা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। সো অপশনটা হচ্ছে এই যে রাঙামাটি। ঠিক আছে, রাঙামাটি জেলায় একটা মাত্র সংসদীয় আসন আছে। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে পরিবর্তনশীল, হ্যাঁ, বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? সো বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম জানা থাকা লাগবে। ঠিক আছে, সো বর্তমানে কে আছেন এই নামটা হচ্ছে জেনে নিবা তোমরা। ঠিক আছে, এই নামটা জানা হচ্ছে গিয়ে ফরজ। আর দেখো, উনিশশো উনিশশো না তো 2018 সালের কোশ্চেন, হ্যাঁ, এই 18 সালের কোশ্চেনের অ্যান্সারটা ছিল মাহবুবে আলম। ওকে, আচ্ছা, ওকে, তারপরে চলো, এই কোশ্চেন গুলো আবার ফিক্স, যে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রথম প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে গিয়ে সায়েম, হ্যাঁ, এই যে ASM সায়েম। ঠিক আছে, সো দিস ওয়ান ইজ ইউর রাইট অ্যান্সার। ওকে, চলো তারপর হচ্ছে গিয়ে ভাই আগাই।
বাংলাদেশের নির্বাহী বিভাগ হচ্ছে বিচার বিভাগ পৃথক করা হয় কবে? হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করছি, বলছিলাম 2007 সালে, এবং ডেটটা হচ্ছে গিয়ে 1ই নভেম্বর। ঠিক আছে, 1 নভেম্বর 2007 সালে হচ্ছে গিয়ে এটা করা হয়। ওকে, তারপরে চলো যাই, সুপ্রিম কোর্টে কয়টা বিভাগ আছে? সুপ্রিম কোর্টে হচ্ছে গিয়ে দুইটা বিভাগ আছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ হচ্ছে গিয়ে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। ঠিক আছে, সো একটু লিখে দেই, এটা হচ্ছে তোমাদের জানা নাও থাকতে পারে। সুপ্রিম কোর্ট, ঠিক আছে, একটা হচ্ছে আপিল বিভাগ, আপিল বিভাগ, আর আরেকটা হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে, মনে রাখবা যে আপিল বিভাগে কোনো মামলা টামলা দেওয়া যায় না। হ্যাঁ, হাইকোর্টে দেওয়া যায়, হাইকোর্ট বিভাগে দেওয়া যায়, বা অধস্তন যে আদালত গুলা আছে জেলায়, ঠিক আছে, বা সিটি কর্পোরেশনে, মেট্রোপলিটনে, ওইগুলাতে তুমি হচ্ছে মামলা দিতে পারো। ঠিক আছে, বাট আপিল বিভাগে কোনো মামলা টামলা দেওয়া যায় না। এই মামলাগুলা, হ্যাঁ, উঠতে 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 ম্যাক্সিমাম যে লেভেলটা আসে সেটা হচ্ছে আপিল বিভাগে। ওকে, আচ্ছা। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, কই গেলাম, কোড অফ রেকর্ড কাকে বলা হয়? হ্যাঁ, এটা আমরা একটু আগেও কথা বলছি। কোড অফ রেপোর্ট, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে এই জিনিসটা, এটা বলা হয় হচ্ছে সুপ্রিম কোর্টকে। কখন বলছি? বাংলাদেশ সংবিধানের গার্জিয়ান বা অভিভাবক কিন্তু এই সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সো তখন এই জিনিসটা নিয়ে আমাদের হচ্ছে আলোচনা হয়েছিল। ওকে, তারপর হচ্ছে এই যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। হ্যাঁ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, ডিরেক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এরকম আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে কোস্ট গার্ড। ঠিক আছে, এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসে। তারপরে এই যে আমাদের আবহাওয়া মন্ত্রণালয়, এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায়। ওকে, বাংলাদেশ সিভিল সার্ভিসের নিয়োগ ও নির্বাচন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে হয়? হ্যাঁ, এটা আমরা একটু আগেই বলছিলাম, এত বিসিএস নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এবার জিনিসটা আমি বলি, এই লোক প্রশাসন মন্ত্রণালয়, হ্যাঁ, লোক প্রশাসন মন্ত্রণালয়, তারপর হচ্ছে বিসিএস প্রশাসন একাডেমি, বিপিএটিসি, হ্যাঁ, তো এই দুইটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এখানে হচ্ছে সবার ট্রেনিং হয়। বিসিএস এর জেনারেল ক্যাডারে যারা থাকে তাদের সবার ট্রেনিং হয়, আর আমাদের প্রশাসন ক্যাডারের একটা স্পেশাল ট্রেনিং হয়, এটা প্রশাসন একাডেমিতেই হয়। ঠিক আছে, এই তো। আচ্ছা, চলো তারপরে আগাই। পাখি ছাড়, আচ্ছা, এই টপিকটা বেসিক্যালি দেখো, হ্যাঁ, আমাদের কিন্তু এবার একটু চর বিল হাওর, মাটি এবং কৃষিজ যে সম্পদগুলো আছে সেই সম্পদে চলে গেছে। যেমন এই যে বলাকা ও দোয়েল বাদে, ঠিক আছে, হ্যাঁ, মানে যেই নামটা হচ্ছে গিয়ে পাখি বাদে বলাকা এবং দোয়েল যে নামে হচ্ছে গিয়ে পরিচিত, সো এরা অনেকবার পরীক্ষায় আসছে। এটা হচ্ছে গিয়ে গমের নাম। ঠিক আছে, এটা বলাকা মানে গম, দোয়েল মানে হচ্ছে গিয়ে গম। ওকে, তারপর হচ্ছে কোন গবেষক পাঁচটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরি করেন? হ্যাঁ, এটা তোমাদের জানা ফরজ, এটা আমাদের জন্য একটা যুগান্তকারী আবিষ্কার। ঠিক আছে, এটা করেন হচ্ছে গিয়ে অধ্যাপক মোবারক আহমেদ। ওকে, তারপর চলো আগে। আচ্ছা, ভবদহ বিল, হ্যাঁ, এটার নাম, মানে এটা খুবই ফেমাস একটা বিল। হ্যাঁ, ভবদহ বিল এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে যশোরে অবস্থিত। তোমাদের বাসা যাদের যশোর তারা মনে হয় এখানে ঘুরতে টুরতে গেছিলা। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে চলো সামনের দিকে যাই। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বৃহত্তম হাওর, হ্যাঁ, এটা সবাই জানো। এই হাওর হচ্ছে গিয়ে হাকালুকি হাওর। ঠিক আছে, এবং চলন বিল কোথায় এটাও তোমাদের বাসা জানা আছে। হ্যাঁ, তোমাদের বাসা যারা নাটোরের দিকে, ঠিক আছে, সো এই যে চলন বিলের মানুষ তোমরা। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা, বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায়? হ্যাঁ, সো ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে গিয়ে ঈশ্বরদীতে। ঠিক আছে, সো এখান থেকে একটা লার্নিং ইয়া আছে, যেহেতু ইক্ষু বলছে, এই টাইপের আরো অনেক কিছু আছে, এই টাইপের আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষায় আসে, যেমন হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট কোথায়? ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আহ আম গবেষণা ইনস্টিটিউট কোথায়, রেশম গবেষণা ইনস্টিটিউট কোথায়। সো এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলা একটু জেনে নিতে হবে।
এই প্যাটার্নটা আমি কমন করায় দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, তো এখানে কোশ্চেন গুলা বেশ কমন, মোটামুটি অনেক পরীক্ষায় আসে। আচ্ছা, ম্যানিলা, হ্যাঁ এটা আমার বিসিএস এ আসছিল। হ্যাঁ, এই যে এই যে একটা গান আছে না, ওই গাজার নৌকা পাহাড়তলি যায়, ঠিক আছে, সেই ম্যানিলা হচ্ছে গিয়ে, হ্যাঁ এই তামাকের একটা হচ্ছে গিয়ে ইয়ে, ঠিক আছে, তামাকের। সো এই তো, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা ভুল করে না, এটা পরীক্ষায় আসে। সো পরীক্ষার সময় যে জিনিসটা হয়েছিল, মানে আমি কনফিউজড হয়ে গেছিলাম। এটা মনে আছে 43তম বিসিএস পরীক্ষায় যখন প্রিলি দিয়েছিলাম, কনফিউজড হয়ে গেছিলাম কিসের কিসের মধ্যে, তুলা নাকি তামাক। হ্যাঁ, পড়ছিলাম এটা আমি, তুলা নাকি তামাক, পরে তামাকই দাগাইছিলাম অ্যান্সারটা, আলহামদুলিল্লাহ ঠিক হয়েছিল। ওকে, আচ্ছা, এই তো, তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়? ঠিক আছে, প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। ওকে, আচ্ছা, তারপরে চলো আগে। আর সুন্দরবনকে, হ্যাঁ ওয়ার্ল্ড হেরিটেজ, ঠিক আছে, এটা হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? এটা আমরা ভালো করেই জানি, এটা আর কেউই না, এটা হচ্ছে ইউনেস্কো। ঠিক আছে, আর হচ্ছে ইউনেস্কো কত সালে সুন্দরবনকে এই ঘোষণাটা হচ্ছে গিয়ে দিছে? এই ঘোষণাটা হচ্ছে গিয়ে 1997 সালে। ঠিক আছে, 1997 সালে ইউনেস্কো হচ্ছে গিয়ে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে হচ্ছে গিয়ে নিয়েছে। এগুলো আমরা এই সম্পদের যে পার্টগুলা ছিল সেই পার্টগুলোতে আমরা দেখছিলাম। হ্যাঁ, তো এই কোশ্চেন গুলা বেশি বেশি সলভ করতে হবে। যত বেশি এখানে কোশ্চেন সলভ করবা তত তোমার এফিসিয়েন্সি বাড়বে। আচ্ছা, হোয়াইট গোল্ড এটা কাকে বলা হয়? এটা তোমরা সবাই জানো, বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় হচ্ছে চিংড়িকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, দিনাজপুরের বড় পুকুরিয়া এটা কিসের জন্য প্রসিদ্ধ? দিনাজপুরের বড় পুকুরিয়া এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটা হচ্ছে গিয়ে সবার কাছে পরিচিত এবং হচ্ছে গিয়ে কমন। সো এখান থেকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে গিয়ে জেনে থাকা লাগবে। হ্যাঁ, যেমন কিছু কিছু গ্যাস ফিল্ড, এই জিনিসটা হচ্ছে গিয়ে যাই না। হ্যাঁ, গ্যাস ফিল্ড, তারপর হচ্ছে কয়লা, ঠিক আছে, তারপর হচ্ছে তেল, খুবই রেয়ার। হ্যাঁ, এই জিনিসগুলা কোথায় কোথায় হচ্ছে গিয়ে আছে, হ্যাঁ, এবং কোনটা সবচেয়ে বৃহৎ, কোনটা সবচেয়ে ক্ষুদ্রতম, ঠিক আছে, কোনটা থেকে সবচেয়ে বেশি উত্তোলন করা যায়, এই পার্টগুলা তোমাদের জানা হচ্ছে গিয়ে ফরজ। হ্যাঁ, গ্যাস, কয়লা, তেল, তারপর হচ্ছে তোমার হচ্ছে চীনামাটি আছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষা হচ্ছে গিয়ে আসে। ওকে, তারপরে কোনো যদি এই যে ইয়া আমরা হচ্ছে রামপাল, এটা কি ভিত্তিক, তারপর হচ্ছে মাতার বাড়ি, এগুলা কি ভিত্তিক, ঠিক আছে, এই জিনিসগুলো আসে। তারপরে হচ্ছে রূপপুর যে পাওয়ার প্ল্যান্টটা আছে, এটা কি, কোন এনার্জিটা ট্রান্সফার করবে, ওটা আমরা জানি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, সো এই টাইপের যেই সকল সম্পদগুলো আমাদের আছে, সেই সম্পদগুলো হচ্ছে গিয়ে জানা থাকা লাগবেই। ওকে, ওকে, এই যে যেমন মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হচ্ছে মাতার বাড়ি, এটা হচ্ছে কয়লা ভিত্তিক একটা বিদ্যুৎ কেন্দ্র। যদিও ওয়ার্ল্ড কয়লাকে, হ্যাঁ, কমায় নিয়ে আসার চেষ্টা করতেছে, যে আমরা কয়লা ভিত্তিক যে এই ব্যবস্থাটা আছে সেখান থেকে আর রাখবো না, তাও আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির, হ্যাঁ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যাইতেই হয়, কারণ এটা ছাড়া উপায় নেই। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি আমাদের সুন্দরবন। ঠিক আছে, সো এই সুন্দরবন, হ্যাঁ ম্যানগ্রোভ বনভূমিটি, এটা তোমরা জানো, এটা হচ্ছে সুন্দরবন। আর এটা কেন, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সমুদ্রিক তীরবর্তী নোনা পানির জন্য এটা হচ্ছে বেসিক্যালি হয়েছে। তো এখানে যে জিনিসটা হচ্ছে বলার সেটা হচ্ছে গিয়ে সুন্দরবন এটা আমাদের একটা সম্পদের বিশাল বড় পার্ট। ঠিক আছে, সুন্দরবন, হ্যাঁ, তো সুন্দরবনের কত অংশ বাংলাদেশে আছে, কত অংশে ইন্ডিয়ায় আছে, সুন্দরবনের কে, হ্যাঁ, কি কি প্রধান প্রধান গাছ আছে, ঠিক আছে, সো এই পার্ট গুলা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা আসলে একটা ফিক্স টপিক, এটা জানা হচ্ছে গিয়ে, জানা হচ্ছে ফরজ। সো এই টপিক গুলার একেবারে ক্লিয়ার কনসেপ্ট আইডিয়া হচ্ছে গিয়ে থাকা লাগবে। আমরা একটা কোশ্চেন স্যাম্পল স্বরূপ দিছি, যেটা তুমি আইডিয়া করতে পারবা। ওকে, ইউরিয়া সারের কাঁচামাল, হ্যাঁ এটার সাথে একটু কেমিস্ট্রি ঢুকে গেছে, হ্যাঁ ভালোই লাগলো দেখে। হ্যাঁ, ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে গিয়ে মিথেন গ্যাস। কেমিস্ট্রি ঢুকে গেছে এটা কেন বললাম, কারণ হচ্ছে গিয়ে কেমিস্ট্রি তো অনেক বছর ধরে হচ্ছে গিয়ে পড়াই। ঠিক আছে, এই
এটা একটা বিসিএস এর কোশ্চেন। এই, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মিথেন গ্যাস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কথাটা হচ্ছে গিয়ে এই রূপপুর, হ্যাঁ, এটা একটা আমাদের আহ মানে জ্বালানি একটা বিষয়, ঠিক আছে, এটা হইতেই পারে তাহলে বিদ্যুৎ, জ্বালানি ও পানি সম্পদ, বাট এটা একটা না, অ্যাকচুয়ালি এটা আসলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে। তো এর জন্য এটা বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটা কিন্তু একটা আমাদের গবেষণারও পার্ট, এটা একেবারে নতুন আসছে, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের টেকনোলজিক্যালি আমরা যে সাউন্ড হইছি, এটা। তারপর যেহেতু তুমি এটা পড়ছো রূপপুর পারমাণবিক কেন্দ্র, ঠিক আছে। সো এখান থেকে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এই টাইপের অনেকগুলা কেন্দ্র আছে, হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে রূপপুর, ঠিক আছে। সো রূপপুর, হ্যাঁ, তারপর হচ্ছে মাতার বাড়ি, ঠিক আছে, তারপর হচ্ছে রামপাল, হ্যাঁ, এই জিনিসগুলো অনেকগুলো আছে। সো এইগুলার ক্যাপাসিটিটা তোমার জানা উচিত, ক্যাপাসিটি, ঠিক আছে, এগুলা প্রত্যেকটার ক্যাপাসিটি কত এটা তোমার আসলে জানা ফরজ। হ্যাঁ, তো এই ক্যাপাসিটি গুলো হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে জেনে নিবা। এবং তোমার পরীক্ষা আজকে তো আমরা প্রায় কাছাকাছি সময় চলে আসছি, কোনো কারণে যদি পরীক্ষার আগে কোনো এই টাইপের পাওয়ার প্ল্যান নিয়ে অনেক কথা হয়, ওই পাওয়ার প্ল্যান গুলো তোমার আসলে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এটা হইতে পারে কারণ ঢাকা ভার্সিটি পরীক্ষা খুবই অল্প সময়ের মধ্যে হচ্ছে গিয়ে হয়ে যায়। সো খুব রিসেন্ট কোশ্চেন আসে। সো এই পাওয়ার প্ল্যান গুলার ক্যাপাসিটি, ঠিক আছে, কোনটা কোন জায়গায়, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে কি জানা থাকা লাগবে, ঠিক আছে। প্লেস, ঠিক আছে, ক্যাপাসিটি, প্লেস, এই জিনিসগুলো একেবারে ক্লিয়ার কাট জানা থাকা লাগবে। ওকে, তারপর চলো সেটা হচ্ছে কি আমরা সামনের দিকে আগাই, সেটা হচ্ছে বাংলাদেশে যে মৎস্য প্রজাতি এটা কোথায়? এটা হচ্ছে গিয়ে ময়মনসিংহ। ময়মনসিংহে অনেক কিছুই আছে, এর মধ্যে আর একটা কারণ হচ্ছে গিয়ে ময়মনসিংহে বাংলাদেশের সর্ববৃহৎ এগ্রিকালচার ইউনিভার্সিটিটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো এটা একটা অসাধারণ জায়গা, অনেক সুন্দর ইউনিভার্সিটিটা। এবং এখান থেকে মানে মানে আমি যেবার ফার্স্ট ময়মনসিংহে গেছিলাম, হ্যাঁ, আমি ভাবি নাই যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিটা এত সুন্দর। হ্যাঁ, এবং এখানে আসলে এত গবেষণা হয়, ঠিক আছে। এবং এখান থেকে বাংলাদেশ, ইভেন সারা বিশ্বের, হ্যাঁ, খুব ভালো ভালো হচ্ছে গিয়ে প্রফেসর আছেন, হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে এই কৃষিভিত্তিক বাংলাদেশের কে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন। ঠিক আছে, সো খুবই সুন্দর একটা জায়গা। আচ্ছা, তারপর আলু টিলা, হ্যাঁ, প্রাকৃতিক গুহা, এটা হচ্ছে গিয়ে খাগড়াছড়িতে। ওকে, দ্যাট মিনস আলু টিলার কথা বলছে, তাহলে সাজেক কোথায়? ঠিক আছে, তারপর কোশ্চেন আসতেই পারে যে হচ্ছে গিয়ে আমিয়াখুম নাফাখুম কোথায়? হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আহ টেকের ঘাট এটা কোন জায়গায়? হ্যাঁ, জাদুকাটা নদী, হ্যাঁ, এটা কোন জায়গায়? এগুলা কেন? কারণ এই জায়গাগুলোতে মানুষ অনেক ঘুরতে টুরতে যায়। ঠিক আছে, সো এর জন্য এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এগুলা, এই যে কিছু টুরিস্ট স্পট, এগুলা হচ্ছে গিয়ে জানা থাকা ফরজ। ওকে, বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের দিয়ে গঠিত? ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে শাল বৃক্ষের বনভূমি হচ্ছে গিয়ে এই ভাওয়াল ও মধুপুর। হ্যাঁ, সো আমরা যেমন বিসিএস রিটেন দিছি, হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আমাদের হচ্ছে এই যে এইভাবে ম্যাপ এঁকে, খুবই বিচ্ছিরি একটা ম্যাপ আঁকতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এইভাবে ম্যাপ এসে ম্যাপে হচ্ছে মার্ক করে দেওয়া লাগতো। হ্যাঁ, ম্যাপটা ভালো হয় নাই, ঠিক আছে। এই যে এই ধরো এই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে মধুপুর ও ভাওয়াল। হ্যাঁ, এইভাবে হচ্ছে ম্যাপে ম্যাপে হচ্ছে গিয়ে দেখাইতে হইতো। ঠিক আছে, আর সিলেটের ব্রহ্মপুত্র হইতো এগুলা পত্র পতনশীল। সো এইভাবে হচ্ছে গিয়ে পড়তে পারো তুমি, এখন কাজে লাগবে না, পরে কাজে লাগবে। আচ্ছা, তারপর একটু আগে দেখো এই যে সুন্দরবনের কত অংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়ছে? হ্যাঁ, বাংলাদেশের পড়ছে হচ্ছে 62%। ঠিক আছে, বাংলাদেশে প্রায় 62% হচ্ছে গিয়ে পড়ছে। ঠিক আছে, সো বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে এই 62% পড়ছে। ওকে, আচ্ছা, তো সুন্দরবন নিয়ে আমরা অনেক কথা বলছি।
হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এই সুন্দরবন থেকে বেসিক্যালি হচ্ছে গিয়ে কোশ্চেন হচ্ছে গিয়ে আসে, এটা একটা কমন টপিক। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের সম্পদের মধ্যে এখানে আরো বেশ কয়েকটা সম্পদ নিয়ে একটু কথা বলা যেতে পারে। হ্যাঁ, যেমন আমরা সিমেন্ট করি। হ্যাঁ, এই সিমেন্ট হচ্ছে গিয়ে কোনটা আছে সেগুলো খুব সারফেস লেভেলের, যেমন সাতক সিমেন্ট ফ্যাক্টরি, এটা কোথায়, হুম, বা এটা মানে কোথায় হইছে। তারপর হচ্ছে সার কারখানা, হ্যাঁ, সার শিল্প নিয়ে। হ্যাঁ, বাংলাদেশের সর্ববৃহৎ সারের ইয়াটা কি, এটা। তারপর হচ্ছে গিয়ে এই শিল্প নিয়ে, হ্যাঁ, আমাদের বিএসটিআই, এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে, শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। এই টাইপের রিলেভেন্ট কিছু টপিক কিন্তু তোমাকে পরীক্ষায় আসে। হ্যাঁ, তারপরে এই বিএসটিআই এর ফুল ফর্ম কি, ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আসে। তারপর হচ্ছে বাংলাদেশে বর্তমানে জাহাজ শিল্পে কয় নাম্বার অবস্থানে আছে, তো তোমরা জানোই হয়তোবা। হ্যাঁ, এটা হচ্ছে জাহাজ ভাঙার ক্ষেত্রে ওরা হচ্ছে গিয়ে 1 নাম্বার ইয়াতে আছে। সো এই ধরনের কোশ্চেনের প্যাটার্ন গুলা কিন্তু আমরা হচ্ছে গিয়ে পাই। হুম, এগুলা হচ্ছে গিয়ে আসে। আর যে বিষয়টা হচ্ছে গিয়ে রিসেন্ট স্ট্যাট গুলা, এগুলা একটু একটু কষ্ট করে রেগুলার পড়তে হবে, তাহলে মোটামুটি হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে পারবা। ওকে, সো চলো আমরা হচ্ছে এর পরের একটা স্লাইডে চলে যাই। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? হ্যাঁ, সো প্রধান খনিজ সম্পদ হচ্ছে গিয়ে আমাদের প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, সো এখানে গ্যাসটা নিয়ে যেহেতু কথা হয়েছে, আমাদের হচ্ছে গ্যাস ক্ষেত্রগুলা নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। গ্যাস ক্ষেত্র কোথায়, কোন গ্যাস ক্ষেত্র আছে এবং কোন গ্যাস ক্ষেত্রগুলা বেটার। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে গিয়ে একটু আইডিয়া থাকা লাগবে, এখান থেকে হচ্ছে গিয়ে কোশ্চেন গুলা হচ্ছে গিয়ে আসে। ওকে, আর আরেকটা হচ্ছে গিয়ে রিসেন্টলি মন্ত্রিসভা হয়েছে, তোমরা এটা জানো। হ্যাঁ, তারপরে একটু ইম্পর্টেন্ট মানে মন্ত্রিসভা বা ইম্পর্টেন্ট মন্ত্রীগুলা বা ইম্পর্টেন্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে এই জিনিসগুলো একটু জেনে থাকা উচিত। ঠিক আছে, বা মন্ত্রিসভায় কতজন আছেন, হ্যাঁ, এই জিনিসগুলা রিসেন্টলি জানা থাকা জানা হচ্ছে গিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ পার্ট। আর হচ্ছে গিয়ে সম্পদের যদি কথা বলি, তাহলে সম্পদের, হ্যাঁ, মানে আমাদের এই জিনিসটা প্রায় শেষের দিকে। তো সম্পদের যেহেতু যদি আমরা কথা বলি, হ্যাঁ, তাহলে আমরা যেই টাইপের জিনিস হচ্ছে গিয়ে বানাইছি সেগুলোও কিন্তু আমাদের সম্পদ। সেগুলো যদি আমি সম্পদের কথা বলি, তাহলে আমাদের এই সম্পদের এখানে যে জিনিসগুলো আসবে, হ্যাঁ, এই যে এই জিনিসগুলোর একটা স্পেসিফিক জিনিস আইডিয়া তোমার থাকা উচিত। পদ্মা সেতু, ঠিক আছে। তারপর হচ্ছে রিসেন্ট, হ্যাঁ, বাংলাদেশের ঢাকা শহরে, হ্যাঁ, একেবারে প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে এরকম একটা জিনিস হচ্ছে মেট্রো রেল। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু টানেল। ঠিক আছে, বঙ্গবন্ধু টানেল। সো এই জিনিসটা তুমি জিকে কোশ্চেন পাবা না, এটা হইতেই পারে না। ঠিক আছে, সো এগুলার মানে দৈর্ঘ্য কি, ঠিক আছে, এগুলা কোন জায়গায় হইছে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কবে উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে, এই ধরনের যেই সকল মানে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা থাকা লাগবে। এগুলা হচ্ছে না জানা থাকলে তুমি হচ্ছে গিয়ে ধরা খেয়ে যাবা। হ্যাঁ, ধরা খেয়ে যাবা। সো এই পার্ট গুলা হচ্ছে গিয়ে একেবারে ক্লিয়ার ক্লিয়ার একটা আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা সম্পদ নিয়ে বা খনিজ সম্পদ বলতে পারি, প্রাকৃতিক সম্পদ জিনিসগুলো নিয়ে বলতে পারি, এগুলো মোটামুটি ফিক্সড কোশ্চেন আসে এবং ওই কোশ্চেন গুলো হচ্ছে রিপিট হয়। সো এই জায়গার কোশ্চেন গুলাতে মোটামুটি যা যা কোশ্চেন, হ্যাঁ, রিসেন্ট ডেতে জব কোশ্চেন গুলাতে চলে আসছে। তাহলে তোমাদের জন্য আমি যদি একেবারে লাস্ট, হ্যাঁ, একেবারে ছোট বাক্যে যদি একটা সাজেশন দেই, তুমি কোন কোন জায়গার কোশ্চেন হচ্ছে গিয়ে বেসিক্যালি সলভ করবা। মাস্ট বিসিএস, এই কোশ্চেন গুলো সলভ করা লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে লাস্ট অ্যাডমিশনস। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে রিসেন্ট রিসেন্ট জবস। সো রিসেন্ট জবস এর কোশ্চেন এরা তুমি গুগল করলেই পাবা। ঠিক আছে, গুগল করলে দেখবা কত কত জিনিস আছে এত কোশ্চেন করার। হ্যাঁ, এবং তুমি অবাক হয়ে যাবা। ঠিক আছে, সো আমি জানি না বিসিএস এর কোশ্চেন গুলো তোমরা হচ্ছে গিয়ে সলভ করে ফেলছো নাকি, এটা কিন্তু মাস্ট। হ্যাঁ, বিসিএস এর দুইটা পার্টের কোশ্চেন তোমাদের এখানে কাজে লাগবে। হ্যাঁ, একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স,
এখানে প্রতি বিসিএস এ 30টা করে কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা ফুললি তোমার কাজে লাগবে, 20টা করে কোশ্চেন আসে। ঠিক আছে, সো তুমি কিন্তু এখানে নিজে নিজে মডেল টেস্টও দিতে পারো, এটা কাজে লাগবে। আর এখানে বিসিএস এর আরেকটা কোশ্চেন প্যাটার্ন তোমার কাজে লাগবে, সেটা হচ্ছে বাংলা গ্রামার। ঠিক আছে, বাংলা বাংলা গ্রামার বা ব্যাকরণের পার্টটা, হ্যাঁ এটা তোমাদের এইখানে কাজে লাগবে। আর এইখানে বিসিএস এর খুঁজে টুজে, হ্যাঁ, ইংলিশ গ্রামারের পার্টটা, ঠিক আছে, ইংলিশ গ্রামারের পার্টটা, এই পার্টগুলো হচ্ছে তোমার বিসিএস এর কোশ্চেনে কাজে লাগবে। সো দেখো, মোরাল অফ দ্য স্টোরি বা যদি সামারিটা আমি, সেটা হচ্ছে জিকে এর ফুল পার্টটা, হ্যাঁ, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের বিসিএস এর যা প্রিপারেশন, তোমার এডমিশনের প্রিপারেশন থেকে ওটা একটু বড়, বাট ফুললি তোমার কমন পড়বে ওইখান থেকে। আর বাংলার যেটা, বাংলা গ্রামারের পার্টটা কমন পড়বে, এবং ইংলিশের যেটা, ইংলিশের গ্রামারের পার্টটা কমন পড়বে। সো এইখানের বিসিএস এর সকল কোশ্চেন গুলা আমি চাবো যে তোমরা খুব সুন্দর করে সলভ করে ফেলো। তো বিসিএস এর কোশ্চেন মানে কি, এই পর্যন্ত হওয়া যে কোশ্চেন গুলো পাবা, 10 থেকে 45তম বিসিএস এর, ঠিক আছে, 10 থেকে 45তম বিসিএস এর এই কোশ্চেন গুলো আছে, এটা অ্যাভেলেবল। ঠিক আছে, আমাদের উত্তরণের ওয়েবসাইটেও আছে, হ্যাঁ, তুমি গুগলে দিলেও পাবা, হ্যাঁ, সবকিছুতেই হচ্ছে গিয়ে পাবা। উত্তরণের ওয়েবসাইট মানে উত্তরণ লেখে সার্চ দিলেই তুমি পাবা, এটা তো আমাদের উদ্ভাসেরই প্রতিষ্ঠান। ওকে, সো এই তো, এই হচ্ছে গিয়ে তোমার এখনের স্ট্র্যাটেজি। আর যেই বিষয়টা, এটা হচ্ছে আমাদের লাস্ট যে স্লাইড। সো এই স্লাইডটাতে আসার আগে একটা যে জিনিস, এখন তোমরা যত বেশি পরীক্ষা দিবা, লাইক দেখো, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, হ্যাঁ, আমি বুটেক্স থেকে পাশ করছি ইঞ্জিনিয়ারিং। সো তোমাদের এখানে ম্যাক্সিমাম মানুষের হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। সো এই যে জিকে পার্টের যে প্রিপারেশন, বাংলা ইংলিশ, হ্যাঁ, আর হচ্ছে জিকে, এটা যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার ভালো হবে। কয়েকটা কমন কোশ্চেন ভাই মনে থাকে না, মনে তো থাকবেই না, এটা তো মনে থাকার জিনিস না, বাট তুমি পড়তে পড়তে দেখবা পরীক্ষায় তুমি একটা বেটার আউটকাম দিতে পারতেছো। ঠিক আছে, সো তোমাদের সাথে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, আমি জানি না সামনে আর ক্লাস নেওয়া হবে কিনা। সো ক্লাসগুলো নিয়ে খুব ভালো লাগছে। আর হচ্ছে গিয়ে এই প্যাটার্নে, কোশ্চেন অ্যানালাইসিস এর প্যাটার্নে যদি তোমরা জিনিসগুলো দেখতে পারো, আমি গুছায় দেওয়ার চেষ্টা করছি। সো এখন পড়ার দায়িত্বটা তোমাদের।